সম্মানিত সুধীমণ্ডলী, আমরা বিবর্ত পাঠচক্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সেমিনারে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ইতোমধ্যে বলেছি এবং আমরা অনেকেই জানি, বিবর্ত পাঠচক্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি মুক্ত বুদ্ধি চর্চার এবং বুদ্ধিভিত্তিক অনুশীলনের একটা সংগঠন হিসাবে 2001 সাল থেকে এর কার্যক্রম শুরু করে এবং সেটা বিগত প্রায় 20 বছর ধরে নিয়মিতভাবে কোনো সময় অনিয়মিতভাবে আমরা এটা কন্টিনিউ করেছি। তো আমরা এর মধ্যে যেহেতু বিশ্বব্যাপী যে কোভিড-19 যে একটা প্যান্ডামিক সিচুয়েশন, সেই কারণে যে আমরা খানিকটা হোম কোয়ারেন্টাইন, লক, শাটডাউন এসব এক্সপেরিয়েন্সগুলো আমরা করছি। তো বিবর্ত পাঠচক্র যে তার যে চিন্তার যে কাজের পরিধি এবং পরিসরটা যেভাবে বিগত 20 বছর ধরে কাজ করে আসছে, সেখানে আমরা একাডেমিক স্টেমোলজিক্যাল যে ক্লাসিক যে থিওরি সেগুলো নিয়ে যেন আমরা কাজ করি, পাশাপাশি সমসাময়িক কালের যে চিন্তা ভাবনাগুলো, আমাদের সমাজ রাষ্ট্র, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়গুলো আমরা আমাদের আলোচনার মধ্যে আমরা সেমিনারের টপিক হিসেবে নিয়ে আসি। এরকম একটি চিন্তা ভাবনার জায়গা থেকে আমরা যখন গত সেমিনার করছিলাম, প্রচুর দর্শক আমাদেরকে অনুরোধ করেছিলেন যে করোনা ভাইরাস নিয়ে, কোভিড-19 নিয়ে একটা সেমিনার করার জন্য। তারই ধারাবাহিকতায় বিবর্ত পাঠচক্রের যে গবেষণা টিম আছে, আমরা চিন্তা ভাবনা করে আজকে আমরা সেমিনারের বিষয়টি করেছি যে আমরা ইতিমধ্যে জানিয়েছি করোনা ভাইরাস আমরা 5টা কেস হিসেবে আমরা এখানে প্রেজেন্ট করব। কারণ এই করোনা ভাইরাস নিয়ে, যেটাকে কোভিড-19 আমরা বলছি, এটা নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর লেখালেখি, প্রচুর টক শো, প্রচুর সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে। আমরা বিবর্ত পাঠচক্রে যে কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের সেমিনারের ধরনগুলো একেবারে টিপিক্যাল একাডেমিক কমিউনিটির জন্য যেমন আমরা করি না, পাশাপাশি আমরা আবার একেবারে পপুলার পল্টন ময়দানের, লালদিঘির ময়দানের জনসভার ভাষণের মতো করি না। আমরা চেষ্টা করি আমাদের এই সেমিনারের ভিতর দিয়ে যে আমাদের যে যাপিত জীবনের অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা যা কিছু দেখছি, আমরা যা কিছু উপলব্ধি করছি, আমরা যা কিছু এক্সপেরিয়েন্স করছি, সেটাকে আমরা একটা বুদ্ধিভিত্তিক একটা অ্যানালাইসিস, একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস, একটা পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে 5টা দেশে, বিশেষ করে আমরা জানি যে চীন থেকে করোনা ভাইরাসের আমরা বলছি যে উৎপত্তি হয়েছে, এটা নিয়েও নানান ডিবেট আছে। আমরা একেবারে চীন থেকে উৎপত্তি হয়েছে বা চীন এটা প্রডিউস করেছে এ ধরনের ন্যারেটিভগুলোকে আমরা টেকেন ফর গ্রান্টেড নিচ্ছি না। আমরা আজকে আলোচনার ভিতর দিয়ে এটা আসবো। তো আমরা চীন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শহীদুল ইসলাম চীনের একটা ইউনিভার্সিটিতে, নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক হিসেবে সেখানে কাজ করছেন। সুতরাং সেখানে গত 3-4 মাস ধরে যা হয়েছে তার একটা ফার্স্ট হ্যান্ড উইটনেস হিসেবে আমরা তাকে দেখব। আমরা এখানে পেয়েছি, আজকে আমাদের সেমিনারে যোগ দিচ্ছে সাদাত আল সাজিব। ইটালিকে একটা এপিসেন্টার বলা হয়েছে, যেখানে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, প্রচুর ইনফ্যাক্ট হয়েছে। আমরা সাদাত আল সাজিবের কাছ থেকে শুনবো। সাদাত আল সাজিব হচ্ছে ফেরারা ইউনিভার্সিটিতে পিএইচডি স্কলার হিসেবে কাজ করছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমরা এখানে শুনবো জার্মানির এক্সপেরিয়েন্স। সম্প্রতি জার্মানিতে আবার সংক্রমণের সংখ্যা বাড়ছে। আমরা কিছু রাষ্ট্র কর্তৃক দেয়া আমরা কিছু সংখ্যার ভিত্তিতে যখন একটা দেশের প্যান্ডেমিক সিচুয়েশনে বোঝার চেষ্টা করছি, আমরা এখানে আমাদের সাথে আছে মোহাম্মদ আব্দুল ওয়াহেদ চৌধুরী। তিনি সেখানে জার্মানির হুমবোল্ট ইউনিভার্সিটিতে পিএইচডি স্কলার হিসেবে কাজ করছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওনার কাছ থেকে আমরা অভিজ্ঞতা, ওনার পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং জার্মানির যে হোল একজন সেখানকার ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স এবং উইটনেস আমরা দেখব। আমাদের সাথে এখানে আছেন আমেরিকা থেকে, যে আমেরিকাতে সর্বাধিক বিখ্যাত ট্রাম্পের দেশ বলছি আমরা, ট্রাম্প নিজে একটা ভাইরাসে পরিণত হয়েছে আমরা দেখছি। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের মধ্যে যুক্ত হয়েছে পৃথিবীতে যেসব ল এনফোর্সিং এজেন্সিস NYPD বলে, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের
একজন কর্মকর্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্টস, এবং আমি জানি যে উনি যদিও শাহেদ আলী, যদিও কোড অফ কন্ডাক্টের ভিতরেই তাকে কথা বলতে হবে যেহেতু পেশাগত কারণে, তারপরে আমরা নিউ ইয়র্কের অবস্থাটা আমরা তার হাত থেকে কাছে জানতে পারবো। আমাদের সাথে যুক্ত হয়েছে জসিম আলী চৌধুরী। ইংল্যান্ডের অবস্থা আমরা জানি, হঠাৎ করে বড় ধরনের একটা প্যান্ডেমিক সেখানে তৈরি হয়েছে এবং বড় ধরনের একটা ডেভাস্টেটিং ফিগার্স আমরা সেখানে পাচ্ছি। জসিম আলী চৌধুরী লন্ডন কিংস কলেজের পিএইচডি স্কলার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। আমাদের একটা গ্রুপ অফ স্কলার্স, ইয়াং স্কলার্স আমরা আজকে পেয়েছি, আমাদের সৌভাগ্য। আমরা গ্র্যাজুয়ালি তাদের কাছ থেকে আমরা ওই দেশগুলোর যে অভিজ্ঞতা তার একটা ন্যারেটিভস আমরা জানবো এবং কাউন্টার ন্যারেটিভস আমরা বোঝার চেষ্টা করব। আমাদের সাথে শহীদ ছিলেন। শহীদ হচ্ছে, আমি ধরে নিচ্ছি সম্ভবত টেকনিক্যাল কারণে শহীদ একটু বাইরে আছে। আমরা চীন দিয়ে শুরু করব আশা করেছিলাম। শহীদ কি আমাকে শুনতে পাচ্ছ? শহীদ শুনতে পাচ্ছি স্যার। আমরা আমাদের সেমিনার শুরু করছি চীন দিয়ে। চীন থেকে আমরা আমাদের যাত্রা শুরু করি করোনা ভাইরাসের মতো। ফ্লোর হচ্ছে শহীদুল ইসলাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ বিবর্ত পাঠচক্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিবর্ত পাঠচক্রের ভার্চুয়াল সেমিনার 2 এর করোনা ভাইরাস চীন, ইতালি, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অভিজ্ঞতা শীর্ষক সেমিনার। এই সেমিনারে আমাকে আলোচক হিসেবে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় মডারেটর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃবিজ্ঞানী, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর রহমান নাসির স্যার, এবং আলোচক হিসেবে যারা উপস্থিত আছেন ও ফেসবুক লাইভ অন্যান্য মাধ্যমে যারা অংশগ্রহণ করছেন তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম। আমি চীনের চংচিং প্রদেশে সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটিতে পিএইচডিতে অধ্যয়ন করছি। তো আমি প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে যে বর্তমানে চীনের অবস্থা, চীনের যে বর্তমানে যে আক্রান্তের সংখ্যা, মোট আক্রান্তের সংখ্যা আপনারা জানেন চীনে টোটাল হচ্ছে আজকে 14 মে পর্যন্ত, 14 মে সন্ধ্যা 6টা পর্যন্ত 84,664 জন। আমি আগে বলে রাখি যে অন্যান্য দেশে কিভাবে কাউন্ট করে আমি জানি না, কিন্তু চীনের যে কাউন্ট করে সেটা হচ্ছে আপনার প্রতি ঘন্টায় ঘন্টায় আপগ্রেড করে যে নতুন যারা আক্রান্ত হয়েছে তাদের ইয়ের জন্য। এর মধ্যে 84,464 জনের মধ্যে সুস্থ হয়েছেন 79,634 জন এবং আনফর্চুনেটলি মৃত্যুবরণ করেছেন 4,644 জন। তো টোটাল গত 24 ঘন্টায় চীনে আক্রান্তের সংখ্যা 6 জন এবং সুস্থ হয়েছেন 40 জন এবং কেউ মারা যায়নি। আর এখন পর্যন্ত হসপিটালে চিকিৎসাধীন আছেন প্রায় 126 জন এবং করোনার উপসর্গ আছে কিন্তু করোনা আইডেন্টিফাই হয়নি, এরকম 712 জন হচ্ছে সাসপেক্টেড কেস আছে। যাই হোক, চীনে করোনা ভাইরাস আক্রান্ত টোটাল শহরের সংখ্যা হচ্ছে 338টি, যার মধ্যে এখন পর্যন্ত 323টি শহর টোটাল 0 কেসে চলে আসছে এবং মাত্র 15টি শহরে আর কিছু কেস আছে। যদিও সংখ্যা কমে এসেছে কিন্তু প্রতিনিয়ত 1-2 জন কিংবা অল্প সংখ্যক হলেও আবার নতুন করে অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে। তো চীনের যে এই যে আক্রান্তের সংখ্যা, এই সংখ্যার মধ্যে টোটাল 80%-এর উপরে প্রায় 81%ই হচ্ছে আপনারা জানেন যেখানে এই এপিডেমিক শুরু হয় সেই উহান হচ্ছে হুবেই রাজধানী, হুবেই প্রভিন্সের রাজধানী এবং ঠিক হুবেই প্রভিন্সের পাশের প্রভিন্সে আমি এখানে আমার বসবাস, এখানে প্রায় 3 বছর ধরে আমি আছি। তো আর এই হুবেই প্রভিন্সের টোটাল প্রায় 84,000-এর মধ্যে 68,000-ই হচ্ছে হুবেই প্রভিন্সে এবং যার 50,000-ই হচ্ছে উহান শহরে, যার ফলে আমরা ধরে নিতে পারি যে টোটাল চায়নার এপিডেমিক ধরতে গেলে মেইন সেন্টার হচ্ছে উহান সিটি। যে সিটিতে আপনার
উম, মূলত যে এই ভাইরাসটা করোনা ভাইরাস, এটা স্টার্ট হয়েছিল এখন পর্যন্ত ধারণা করা হয় যে আপনার 18ই ডিসেম্বর বেশিরভাগ ধারণা করা হয়। আবার অনেকে ধারণা করেন যে 1লা ডিসেম্বর থেকেই 2019-এ প্রথম রোগী ধরা পড়ে, কিন্তু তারা করোনা হিসেবে ধরা পড়েনি। কারণ হচ্ছে মেইন যে ফ্যাক্ট সেটা হচ্ছে আপনারা জানেন 2003 সালে চায়নাতে সার্স ভাইরাস এফেক্ট করেছিল। আর সার্সের লক্ষণই যেহেতু এই ভাইরাসের, যার ফলে মানুষ, বিশেষ করে ডক্টররা এত দ্রুত আইডেন্টিফাই করতে পারেনি। প্রথম আইডেন্টিফাই করে হচ্ছে 30শে ডিসেম্বর। ডাক্তাররা বিভিন্ন ধরনের পরীক্ষায় বেশ কিছু রোগীর মধ্যেই কিছু ধরনের ডিফারেন্ট টাইপের নিউমোনিয়া কেস ধরা পড়ে, যার ফলে তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয় যে এটা সার্স ভাইরাস নয় এবং জেনারেল কোনো নিউমোনিয়া নয়, এটা ডিফারেন্ট টাইপের কোনো নিউমোনিয়া। এবং সাথে সাথে 31শে ডিসেম্বরে গভর্নমেন্ট একটা অ্যানাউন্স করে দেয় যে যেসব কেস এসেছে তার বেশিরভাগ কেসই আসছে হচ্ছে উহানের হুনান সি ফুড মার্কেট থেকে, মার্কেটের সাথে সংশ্লিষ্ট কিংবা মার্কেটে গিয়েছে এরকম, যার ফলে 31শে ডিসেম্বরে গভর্নমেন্ট অ্যানাউন্স করে এবং 1লা জানুয়ারি এই সি ফুড মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়। উহানের এই সি ফুড মার্কেটে অনেকে এটা সেন্টার হিসেবে ধরে নেয়, কিন্তু অনেকগুলো গবেষণায় আসছে যে আপনার সি ফুড মার্কেট থেকেই সবগুলো কেস আসেনি। যেমন আমরা যে প্রভিন্সে আছি, এই চংচিং, আমরা এই নিউজটা স্প্রেড হয় এই সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে প্রথম জানতে পারি 18ই জানুয়ারি, যখন যেদিন 4 জন মারা যায়। এর আগে রুগী ছিল কিন্তু তারা হসপিটালে ছিল, নিউজ বাইরে অনেকে জানতো না। তো 18ই জানুয়ারি আমরা প্রথম জানতে পারি যে এই ধরনের একটা ভাইরাস, কিন্তু আমরা ওরকম সিরিয়াসলি বুঝতে পারিনি যে আসলে এটা করোনা ভাইরাস এতটা সিরিয়াস কিংবা এরকম। এরপরে আপনার 18ই জানুয়ারি থেকে মূলত এর ইপিডেমিক সিচুয়েশনটা বাড়তে থাকে। এর পূর্বে কেস ছিল মাত্র হচ্ছে 207 জন 18ই জানুয়ারির আগ পর্যন্ত। এরপরে গভর্নমেন্ট ডিসিশন নেয় যে আপনার এই ভাইরাসটা সিরিয়াস, এবং এই ভাইরাস নিয়ে প্রথম যিনি যে ডক্টর কথা বলেন তার নাম হচ্ছে ডক্টর লি ওয়েনলিয়াং। উনি প্রথম এই ভাইরাস আইডেন্টিফাই করে জনসমক্ষে কথা বলেন, যার ফলে আপনারা ওইটা জানেন যে ওনাকে এখানে গভর্নমেন্টের কিছু রেস্ট্রিকশন আছে, সেখানে তাকে ডেকে নিয়ে কিছু শোকজ কিংবা এই জাতীয় কোনো করা হয়। এই লি ওয়েনলিয়াং আপনার 22শে জানুয়ারি এফেক্টেড হয় এবং উনি দুর্ভাগ্যক্রমে 7ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তো 23শে জানুয়ারি থেকে মূলত উহান শহরকে লকডাউন করে দেওয়া হয়, যে উহানের যে কেস এটা যদি অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় এবং দ্রুত সেটা স্প্রেড হতে থাকবে। আর চায়নার সবচেয়ে বড় সৌভাগ্য যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার জানুয়ারির 15 তারিখ থেকে ওদের হলিডেজ ছিল, আপনার ভ্যাকেশন, নিউ ইয়ারের ভ্যাকেশন, যার ফলে 10 তারিখের পর থেকেই বেশিরভাগ মানুষ, মানে স্টুডেন্ট কিংবা সার্ভিস হোল্ডার প্রায় সবাই যার যার বাড়িতে চলে গেছে, যার ফলে এটা এত দ্রুত স্প্রেড হতে পারেনি, এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে স্প্রেড হতে পারেনি। আর দ্বিতীয়ত হচ্ছে এখানের যে ব্যবস্থাপনাটাকে আমি মূলত 5টি স্টেপে আপনার আলোচনা করতে চাচ্ছি। ফার্স্ট ওয়ান হচ্ছে জনস্বাস্থ্য ও চিকিৎসা ধরতে গেলে, এবং সেকেন্ড ওয়ান হচ্ছে দ্রুত আক্রান্ত মানুষ চিহ্নিতকরণ এবং তাদেরকে আলাদা করে ফেলা। এরপর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং নিশ্চিত করা, জনসচেতনতা সৃষ্টি করা এবং তথ্য প্রবাহ নিশ্চিত করা। ফার্স্টে আমি আসবো জনস্বাস্থ্য ও চিকিৎসা নিশ্চিতকরণ। এটি চায়নার ক্ষেত্রে আমি যা দেখেছি, এখানে চায়নাতে একটা সাব ডিস্ট্রিক্টে, এখানে আপনার আমাদের দেশের মতো কিংবা অন্যান্য জায়গার মতো প্রাইভেট ক্লিনিক কিংবা
হসপিটাল নেই, এখানে সবই হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল। একটা সাব ডিস্ট্রিক্টে মূলত 3 ধরনের হসপিটাল আছে। একটা হচ্ছে জেনারেল হসপিটাল, একটা হচ্ছে শিশু হসপিটাল, আর আরেকটা হচ্ছে আপনার চাইনিজ ট্রেডিশনাল মেডিসিন হসপিটাল। এই 3টা হসপিটাল প্রত্যেকটা সাব ডিস্ট্রিক্টে সেম ভাবে আছে, এবং যে কোনো চাইনিজ ন্যাশনালিটির যে কোনো পার্সন অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য সরাসরি হসপিটালে যেতে হয়, এবং 3 দিনের বেশি চিকিৎসা লাগবে এরকম হলে হসপিটালাইজড হতে হয়। যার ফলে এই যে ঠান্ডা নিয়ে কিংবা আদার্স কোনো রোগ নিয়ে যারাই হসপিটালে গিয়েছে তাদেরকে হসপিটালে সরাসরি হসপিটালাইজ করা হয়েছে, যার ফলে তারা নর্মাল ঠান্ডা নিয়েও কিংবা এই রোগ করোনা ভাইরাস চিহ্নিত হওয়ার আগেই এই ধরনের ব্যবস্থা থাকার কারণে তারা চিকিৎসা নিয়ে বাসায় চলে আসতে পারেনি, যার ফলে তারা হসপিটালে ছিল, যে কারণে এইভাবে ছড়াতে পারেনি। আর জনস্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে শহীদ আমি একটু ইন্টারাক্ট করি। আমি ধরে নিচ্ছি যে, কারণ আমাদের যেহেতু 5 জন প্যানেলিস্ট আছে, আমরা সবার কেসগুলো শুনতে চাই, আমাদের একটু স্পেসিফিক হতে হবে। আমি ধরে নিচ্ছি যে যেহেতু চীনের প্রতিটা প্রভিন্সে সেখানে জেনারেল হসপিটাল আছে, চাইল্ড হসপিটাল আছে এবং স্পেশালাইজড মেডিকেল হসপিটাল আছে, তার মানে হচ্ছে কি উহানে যেখানে মানে প্রথম এটা আইডেন্টিফাইড হয়েছে করোনা ভাইরাস, সেখানে যারা হসপিটালে গেছে তাদের মধ্যে 3 দিনের বেশি যাদের মানে অসুস্থতার লক্ষণ ছিল তাদেরকে সেখানে হসপিটালাইজ করা হয়েছে। এটা আমি মানে তোমার অনুযায়ী বক্তব্য অনুযায়ী জানুয়ারি 23 লক করা হয়েছে, এই তো। এখন এটা লক করার কারণে চীনের অন্যান্য প্রভিন্সগুলোর সাথে এই উহানের যোগাযোগ, কমিউনিকেশন সবকিছুকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে একটা ইনফরমেশন আছে এরকম যে চীন উহানকে লক করে দিয়েছে, লোকালি লকড, কিন্তু তারা ইন্টারন্যাশনাল এটাকে ওপেন রেখেছে, সেখান থেকে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো সেখানে অপারেট করেছে। এটা কি সত্য? উহানের সিচুয়েশন আমরা যা জানি, উহানকে লক করে দেওয়া হয়েছে, অর্থাৎ উহান থেকে কোনো মানুষ যে যেখানে আছে সেখান থেকে সে বের হতে পারবে না, উহান থেকে বের হতে পারবে না, এবং উহানে বাইরে থেকে কোনো মানুষ ঢুকতে পারবে না। এ ধরনের লক করা হয়েছিল জানুয়ারির 23 তারিখে। এবং একই সাথে অন্যান্য প্রভিন্স, যেমন আমাদের প্রভিন্সে মাত্র আক্রান্ত হচ্ছে 576 জন। আমার প্রভিন্স হচ্ছে অলমোস্ট প্রায় বাংলাদেশের সমান আয়তনে, সেইখানে মাত্র আমরা শহীদকে কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা শহীদের বক্তব্য আমরা পরে আবার আমরা রিলেট করব। তো আমরা মোটামুটি একটা ধারণা পাচ্ছি চীনের যে স্বাস্থ্য ব্যবস্থা সেখানে একটা স্ট্রাকচারাল একটা অ্যারেঞ্জমেন্ট অটোমেটিক্যালি আছে, অর্থাৎ সেখানে রাষ্ট্র মানে জনস্বাস্থ্যের পাবলিক হেলথের যে ব্যাপারটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে এবং রাষ্ট্র সেই সার্ভিসটা প্রোভাইড করে। ফলে প্রথম ধাক্কা যখন চীনে উহান প্রদেশে এই জিনিসটা মানে খানিকটা সিমটমস আইডেন্টিফাইড হয়, তারা ওখানে একটা স্ট্রং একটা মেজর নিয়েছিল, যে কারণে সেটা হয়তো স্প্রেড করে নাই। পরে আমরা শহীদের কাছ থেকে নেক্সট রাউন্ডে আমরা আরেকটু বিস্তারিত শুনবো। আমরা এখন ইউরোপের দিকে যাই। আমি জসিম আলী চৌধুরীকে এই পর্বে আমন্ত্রণ জানাবো, কারণ বরিস জনসন একেবারে খোদ প্রধানমন্ত্রী করোনা ভাইরাস আক্রান্ত হসপিটালে ছিলেন, এবং সেখান থেকে বরিস জনসন আসার পরে বিরাট একটা মানে কাহিনী আমরা মিডিয়েটেড হয়ে আমাদের হাতে আসছে। কিন্তু ইংল্যান্ডের মানে টোটাল যে একটা সিনারিও, তাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং মানুষের যে পার্টিসিপেশন, এবং আমি বলবো যে সেখানে যে লকডাউন, শাটডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন, এই যে ডিসকোর্সগুলো আমরা এই টোটাল করোনা ভাইরাস যে ন্যারেটিভের মধ্যে আমরা দেখছি বা আমরা শুনছি বা আমাদেরকে জানানো হচ্ছে, আমি এই সামগ্রিক কনটেক্সটে যুক্তরাজ্যের অভিজ্ঞতা একটু কেবলমাত্র স্ট্যাটিস্টিক্যাল কিছু ন্যারেটিভের বাইরে একটা ক্রিটিক্যাল আলোচনার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি কেস কলেজের পিএইচডি স্কলার এম জসিম আলী চৌধুরী। স্যার, আপনাকে ধন্যবাদ প্রফেসর রহমান নাসিরউদ্দিন। বিবর্ত পাঠচক্রের সাথে এটা আমার প্রথম সংযুক্তি, এবং বিবর্ত পাঠচক্রের একটা ইতিহাস ঐতিহ্য আছে অনেক লম্বা। আমি বিশ্বাস করি যে এই সংযুক্তিটা আমাকে অনুপ্রাণিত করবে এবং আমাকে আরো বেশি পরিপূর্ণ করবে সামনের দিনগুলোতে।
আমি আপনার উপস্থাপনের ধরনের সাথে একমত। আসলে করোনা ভাইরাস কিভাবে হলো তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আসলে পৃথিবীর মানুষ এখন কম বেশি জানে। কোত্থেকে আসলো, কিভাবে কি করলো না করলো, আমি সেদিকটাতে যাব না। আমি যেটা চিন্তা করে দেখছি, আমি কথা বলবো করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্যের সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোকে আমি সেগুলোর প্রতিক্রিয়াটা এবং সেগুলোর সামগ্রিক তাৎপর্যটা বিশ্লেষণ করতে চাইবো, এবং সেক্ষেত্রে আমার আলোচনাটা শুরু করার আগে আমি ৩ ভাগে আলোচনাটা করব এবং অবশ্যই নির্ধারিত ১০ মিনিট সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব। প্রথমে একটু বলে রাখি, আজ পর্যন্ত আ ইউনাইটেড কিংডমে টোটাল মৃত মানুষের সংখ্যা হচ্ছে ৩৩,১৮৬ জন, এবং গতকালও কিন্তু আজ পর্যন্ত প্রিভিয়াস ডে গতকালের হিসাব বলছে ৪৯৪ জন নতুন করে মারা গেছেন। টোটাল আক্রান্ত মানুষের সংখ্যা হয়েছে ২,২৯,৭০৫ জন, এবং এটি হচ্ছে গতকালকের চেয়ে ৩,২৪২ জন বেশি। অর্থাৎ গত একদিনে আরো ৩,২৪২ জন আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে একটা লক্ষণীয় ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যুক্তরাজ্যের সরকার অনেকদিন ধরে বলছিলেন যে আমরা টেস্টিং ক্যাপাবিলিটিটা বাড়াবো। তো কালকের পরিসংখ্যানে, গতকাল বুধবারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে তারা গতকাল ১,২৬,০৬৪টি টেস্ট তারা একদিনে করতে পেরেছে। এটা কিন্তু বরিস জনসন সরকারের একটা প্লেস ছিল যে আমরা পার ডে 1 লাখ টেস্টিং করব বাই দ্য এন্ড অফ দিস মান্থ। তারা এটা বারবার করে বলছিল, এবং এটা গত ৩ দিন ধরে এই কাজটি হচ্ছে। তারা ১ লক্ষ পার করে এখন ১,২৫,০০০, ২৬, ৩০ এর দিকে ঘোরাফেরা করছে। যাক, পরিসংখ্যানটা গেল। আমি ইতিহাস বলছি না, আমি এবার আমার আলোচনায় চলে আসি। ব্রিটেনের মানুষের উপরে, ব্রিটেনের সমাজ এবং রাষ্ট্রের উপরে এই করোনা ভাইরাসের যে প্রতিক্রিয়াটা, সেটাকে আমি আসলে ভাগ করতে চাই ৩ টা ভাগে। এটি প্রথম আলোচনায় আমি বলা যায় এটা একটা পাবলিক হেলথ ক্রাইসিস, জনস্বাস্থ্যের একটা সমস্যা, এবং অবশ্যই এটা ইকোনমিক একটা ক্রাইসিস, এবং ৩ নম্বরে এটা একটা সোশ্যাল ক্রাইসিস, একটা সামাজিক সমস্যা তৈরি করেছে। ইকোনমিক ক্রাইসিস কেন? আপনারা জানেন, আমি বিস্তারিত বিবরণ দিব না, কারণ বিবর্ত পাঠচক্রের পাঠক, শ্রোতা এবং যারা আলোচক প্যানেলে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, তারা এগুলো জানেন যে পশ্চিমা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় মানুষ কিন্তু, আমরা যেটা বলি যে কনজিউমার ক্যাপিটালিজম, মানুষকে ভোগ বিলাস ক্রয় এবং বাজার ফুলে পেঁপে উঠেছে, তো রাষ্ট্র ঠিক আছে। সুতরাং এটা ব্যবসার দুনিয়া। তো এই জায়গায় এখন একটা জিনিস চলে আসছে, এখন চলে আসছে সংযমের পৃথিবী। মানুষ কিনছে না, মানে বাজারটা বন্ধ। তাহলে প্রশ্নটা হচ্ছে, মানুষের বাজারটা, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারটা অবশ্যই খোলা আছে, মানুষের ভোগ্যপণ্য খাদ্যদ্রব্যের জন্য তারা যথেষ্ট ভালো ব্যবস্থা রেখেছে, দ্রব্যমূল্যের দাম বাড়েনি, এটা সত্য। কিন্তু এই যে বিলাস দ্রব্যের ক্রয় এবং বিক্রয়, এবং এই যে ভ্রমণ বিলাসিতা এবং বিলাসিতার যে বিলাসপ্রবণ যে সমাজ, প্রশ্নটা আসছে, এটির উত্তর আমার কাছে জানা নেই। এটি সমাজবিজ্ঞানীরা, রাষ্ট্রবিজ্ঞানীরা এবং তাত্ত্বিকরা বলছেন যে করোনা উত্তর পৃথিবীতে আসলে পশ্চিমা বিশ্ব বিশেষ করে কেমন হবে, সংযমের কোন মাত্রায় তারা যেতে পারে, অথবা কতদূর সংযমী হতে পারে, বা অথবা আগের সে অবস্থায় ফেরত যাবে কিনা, সেটি একটি বড় প্রশ্ন। আমি যেহেতু এই বিষয়ে অর্থনীতির বিশেষজ্ঞ নই, আমি প্রশ্নটি রেখেই পরের অংশে চলে যেতে চাইবো। সেটা হচ্ছে আমাদের একটা সামাজিক, এটাকে বলতে চাচ্ছি আমরা, যে একটা জিনিস দেখেন, অর্থনৈতিক ইস্যুতে আরেকটা ব্যাপার আছে। মানুষ যেহেতু ভোগবাদী সমাজে বসবাস করে, এখানে একটা তথ্য দেখা যাচ্ছে যে ব্রিটেনের মানুষের ২৫% মানুষের কোনো সেভিংস নাই। বেসিক্যালি তারা সেভ করে না, যা উপার্জন করে তাই খেয়ে ফেলে। মাস শেষে পাবে, অথবা বেড়াতে গিয়ে, ট্যুরে গিয়ে, এভাবেই তারা চলে। এবং এই সমস্যাটা বেশি করে দেখা যায় ৩০ থেকে ২২ বছর বয়স্ক যারা আছেন তাদের উপর। তাদের সঞ্চয়ের প্রবণতা একদম নেই, এবং গতকালকের হিসাব পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় ৪.৭ মিলিয়ন ওয়ার্কার ব্রিটেনে, তারা কিন্তু এরকম এই মানে উইকলি, ডেইলি, গিগ ভিত্তিক, এটাকে গিগ ইকোনমিক্স বলা হয়, যে এরা ফ্রিল্যান্সার, পার্ট টাইমার, এবং ডিউরেবল সিকিউর টেনিউর অফ কন্ট্রাক্টেড চাকরি তারা করে না। এই করোনার কারণে যে সমস্যাটা তাদের হয়ে গেছে, সেটা হচ্ছে হঠাৎ করে ক্যাশ ফ্লোটা বন্ধ হয়ে যাওয়াতে প্রচুর পরিমাণ মানুষ এবং পরিবার তাদের জবলেসনেস, এমনকি হোমলেসনেস, এমনকি হাঙ্গার, এই ৩টা জিনিস মানুষকে এফেক্ট করছে, এবং এই সংখ্যাটা নেহায়েত কিন্তু কম নয়। বলা হচ্ছে মোর দ্যান হাফ অফ দেয়ার ওয়েজেস তারা কিন্তু হারিয়ে ফেলেছে। সরকার যে ভর্তুকিটা দিচ্ছে, সেটা দিয়ে আসলে কতদূর খেয়ে পরে চলা যায়, সেই প্রশ্নটা রয়েই গেছে। এখন এখান থেকে টেনে এনে আমি দ্বিতীয় ইস্যুটাতে যাব। সেটা হচ্ছে, যদি অর্থনীতি এভাবে কলাপস করে, মানুষের জীবনের দৈনন্দিন জীবন
মান যদি এভাবে কলাপ করে, যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা পাবলিক হেলথ ক্রাইসিস। কারণ আপনি দেখবেন, আমি একটা তথ্য দেখছিলাম যে এই আমার কাছে এই ডাটাটা আছে আমার ল্যাপটপে, আমি আমার ল্যাপটপটা আমার মোবাইলের পেছনেই রেখেছি। ওখানে দেখা যাচ্ছে, আপনি এটা খেয়াল করে দেখবেন যে গতকাল পর্যন্ত 5ই মে পর্যন্ত ব্রিটেনে 1 লাখ মানুষের ভিতরে যারা মারা গেছেন করোনাতে, সাদা মানুষ মারা গেছেন 36%, 36 জন 100-তে। আর এশিয়ান মারা গেছেন 33, আর ব্ল্যাক মারা গেছেন 56, এবং অন্যান্য কমিউনিটি, মাইগ্রেন্ট কমিউনিটি, সেখান থেকে গেছেন 59। বিষয়টা হিসাব করে দেখা যেতে পারে যে মানুষের জব সিকিউরিটি না থাকলে, মানুষ যখন ইনসিকিউর জবে বেশি ইনভলভ থাকে, এই কমিউনিটি গুলো, বিশেষত BAME বলে তারা, মাইগ্রেন্ট কমিউনিটি, এই মাইগ্রেন্ট কমিউনিটি কিন্তু করোনা ভাইরাসের ইম্প্যাক্টে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে ব্রিটেনে। এবং ব্রিটেনের সমাজের যে সোশ্যাল ইনইকুয়ালিটি, যে ইকোনমিক স্ট্রাকচারের যে ইনইকুয়াল ইকোনমিক স্ট্রাকচার, সেটার উপর কিন্তু সেটা একদম মানে একেবারে নগ্নভাবে প্রকাশ হয়ে গেল। বলা হচ্ছে যে, একটা পপুলার টোনে বলা হয় যে এখন পর্যন্ত ব্রিটেনে যত মানুষ মারা গেছে করোনায়, প্রতি 3 জনে 4 জনে একজন সাদা মানুষ মরেছেন, 3 জন কিন্তু হয় এশিয়ান, নয় ব্ল্যাক, নয় মাইগ্রেন্ট, নয় অন্যান্য কমিউনিটি। সুতরাং করোনা ভাইরাস, যদিও বা বলা হয় যে করোনা ভাইরাস কোনো ডিসক্রিমিনেশন করছে না, অনেকে বলতে পারেন যে বরিস জনসন আক্রান্ত হয়েছেন, কোনো ডিসক্রিমিনেশন হয়নি, কিন্তু আসলে ওয়াইডার সোশ্যাল অ্যাসপেক্ট থেকে দেখতে গেলে, মানে সামগ্রিক সমাজ ব্যবস্থাকে যদি দেখেন, এটা যদি বৈষম্যমূলক হয়, প্রকৃতির যে প্রভাব, প্রকৃতির প্রতিশোধের যে প্রভাব, সেটাও কিন্তু বৈষম্যমূলক হতে বাধ্য। এটা ব্রিটেনের অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাচ্ছি। আমি নির্ধারিত সময়ের ব্যাপারে অবশ্যই সচেতন রয়েছি, আমি সামনের দিকে যাচ্ছি। পাবলিক হেলথ ক্রাইসিসের এই বড় সমস্যাটার কারণে দেখা গেছে, কেন মানুষের জব সিকিউরিটি নেই, মানুষ খেতে পারছে না, সব মানুষকে কাজ করতে হবে। দেখা গেল যখন লকডাউন ব্রিটেনে শুরু হয়েছে, তখন সাদারা লকডাউন শুরুর কমপক্ষে 15 দিন আগ থেকেই অফিস আদালত ত্যাগ করে বাসায় চলে গেছে, আইসোলেশনে চলে গেছে, তাদের সেই সিকিউরিটিটা আছে। কিন্তু মাইগ্রেন্ট কমিউনিটির সেই সিকিউরিটি ছিল না, যে কারণে প্রতি 4টি মৃত্যুর ভিতরে 3টি মৃত্যু মাইগ্রেন্টদের হওয়ার এটাই একটা কারণ যে তাদের জব সিকিউরিটি নেই। তাদের খেতে হবে, বাঁচতে হবে, কাজে যেতে হবে, এবং কাজে যাওয়ার যে ইম্প্যাক্টটা পড়েছে সেটা খুব ডিসপ্রপোর্শনাটলি পড়েছে। এবং দুঃখজনক হলেও সত্য, আমি এখানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অবস্থান করছি। আমি ব্রিটেনের মেইন স্ট্রিম সমাজ এবং সোসাইটিকে হয়তো এখনো সেভাবে উপলব্ধি করতে পারি না, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যদি দেখি, এটা একটি বিস্ময়কর নীরবতা যে ব্রিটেনের মেইন স্ট্রিম পলিটিক্যাল ফোর্স, একমাত্র জেরেমি করবিন আছেন মাঝে মাঝে কথাবার্তা বলেন লেবার পার্টি থেকে, আদারওয়াইজ ব্রিটেনের মেইন স্ট্রিম মিডিয়া এবং আপনার গার্ডিয়ান একটা এক্সেপশন, অন্যান্য BBC বলেন বা জার্নালিজমের যে ধারাটা, সেখানে কিন্তু মাইগ্রেন্ট কমিউনিটির এই ডিসক্রিমিনেটরি ইম্প্যাক্টের উপরে কোনো কথা বা ডিসকোর্স বা আলোচনা কিন্তু সেভাবে উত্থাপিত হচ্ছে না। সুতরাং এটা যদিও বা আমি সামগ্রিকভাবে আমরা অনেকে বলি যে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা ভালো, অর্থনীতি ভালো, সোশ্যাল সিকিউরিটি ভালো, বাট সমস্যাটা হচ্ছে যে সমাজ এবং রাষ্ট্রের স্ট্রাকচারাল যে ডিসক্রিমিনেটরি স্ট্রাকচার যেটা ভিতরে প্রতীত রয়েছে, সেটার মূলোৎপাটন করা না গেলে আসলে বিশ্বের যে কোনো প্রান্তে, আমার মনে হয় এখানে শাহেদ আলী ভাই আছেন, আমেরিকার পরিস্থিতি, ট্রাম্পের পরিস্থিতি, ওখানে তো আরো বলবেন উনি ডেফিনেটলি, এই সত্যটা তো ওখানে আরো বেশি নগ্নভাবে প্রকাশিত হয়েছে। আমি আমারটা দিক থেকে দিলাম, একটা কম্পারেটিভ আলোচনার পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় এটা সহযোগিতা করবে। এখন প্রশ্ন হচ্ছে হেলথ ক্রাইসিস। হ্যাঁ, বলা হচ্ছে ব্রিটেনের মানুষের কিন্তু একটা গর্বের জায়গা আছে, সেটা হচ্ছে ব্রিটেনের মানুষ NHS ন্যাশনাল হেলথ সার্ভিস নিয়ে তারা গর্ব করে। এই ন্যাশনাল হেলথ সার্ভিসটা তারা গঠন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এবং ন্যাশনাল হেলথ সার্ভিস দিয়ে তারা বলে থাকে যে আমরা আমাদের দেশের মানুষের চিকিৎসা এবং মানে আমাদের দেশের মানুষের চিকিৎসা এবং স্বাস্থ্য, এই ব্যাপারটাতে এক ধরনের সোশ্যালিজম আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। এই ন্যাশনাল হেলথ সার্ভিস কিন্তু আপনারা জানেন অনেকে, গত বছর 2019 সালের ডিসেম্বরে নির্বাচন হলো, এই নির্বাচনের সবচেয়ে বড় একটা এজেন্ডা ছিল যে ন্যাশনাল হেলথ সার্ভিসটা আমরা, বিশেষ করে জেরেমি করবিন বলছেন এটাকে, এই ন্যাশনালাইজড হেলথ সার্ভিসটাকে ট্রাম্পের হাতে তুলে দেওয়া যাবে না, ব্যবসার হাতে এটা তুলে দেওয়া যাবে না, ব্রেক্সিটের পর এটা যেন জনকল্যাণমূলক থাকে সেটা দেখতে হবে। আমরা সে পরিমাণ প্রতিশ্রুতি এবং সে পরিমাণ রাজনৈতিক সদিচ্ছা কিন্তু বরিস জনসনের সরকার থেকে সেটি দেখতে পাইনি, কনজারভেটিভ সরকার থেকে দেখতে পাইনি। এবং জেরেমি করবিন যে সত্য বলেছিলেন যে গত 10 বছরের টরি শাসনে ন্যাশনাল হেলথ সার্ভিসকে একেবারে পঙ্গু করে ফেলা হয়েছে, সেই সত্যটা এর চেয়ে বেশি নগ্নভাবে আমার মনে হয় করোনা ভাইরাসের চেয়ে বেশি কেউ দেখাতে পারতো না। খুব মারাত্মকভাবে দেখা গেছে। যদিও বা ব্রিটেনের মানুষ প্রতি সপ্তাহে একবার করে বারান্দায় দাঁড়িয়ে করতালি দিচ্ছে, অবশ্যই যেটুকু ফ্যাসিলিটি আছে ওটুকু ফ্যাসিলিটির ভিতর দিয়ে তারা সবচেয়ে মানবিক উপায়ে এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করেছে। কোনো রোগী চিকিৎসা পাননি এটা বলা যাবে না। কোনো মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে সামাজিকভাবে হেনস্থার শিকার হয়েছেন,
তার পরিবার হেনস্থার শিকার হয়েছে, স্বাস্থ্য কর্মীদের কর্তৃক তারা নিগৃহীত হয়েছেন, এ ধরনের উদাহরণ নেই। কিন্তু প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে গত 10 বছরের টরি সেশনে ন্যাশনাল হেলথ সার্ভিসকে যেভাবে তার সামর্থ্য, ক্যাপাবিলিটি ডেফিসিট যেটা তৈরি হয়েছে, সেই ক্যাপাবিলিটি ডেফিসিটের কারণে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েও তারা কিন্তু প্রথমে বলছিল আমরা 20,000-এর কমে যদি মৃত্যুর সংখ্যাটা রাখতে পারি এটা আমাদের সাফল্য বলে বিবেচিত হবে। এখন দেখা যাচ্ছে যে ইতালিকে ক্রস করে ইউনাইটেড কিংডম কিন্তু এখন বিশ্বের দ্বিতীয় অবস্থানে চলে গেছে, এবং অনেক আগেই তারা প্রায় 33,000 ক্রস করলো। আমার মনে হয় না খুব শিগগির এটা 40 বা 45-এর কমে গিয়ে থামবে। সুতরাং এই ব্যর্থতার দায় কিন্তু গত 10 বছর ধরে টরি সরকার বিশেষত এনএইচএস এর উপরে যে অবিচারটা করেছে তারা, এবং এনএইচএস কে যেভাবে ধাপে ধাপে প্রাইভেটাইজ করার একটা চেষ্টা, একটা একটা রাজনৈতিক কূটকৌশল তারা চালিয়েছিল, সেটা কিন্তু ব্রিটেনের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে। অবশ্য আমি জানি না শেষ পর্যন্ত সেটা ইলেকটোরাল পলিটিক্সে সেটা কতদূর কাজ দেবে, কারণ হচ্ছে রাজনীতিটা, এটাকে বলা হয় যে টোকেনিজম, রাজনীতিতে টোকেনিজমটা খুব ভালো চলে। আপনি যদি 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে করতালি দেন এনএইচএস এর জন্য, যদি আপনি রংধনু এঁকে তাদেরকে ধন্যবাদ জানান, আপনি প্রত্যেকটি দরজায় দরজায় যদি আপনি থ্যাংক ইউ এনএসএইচ লিখে দেন, এবং আপনি নিজে যদি আক্রান্ত হন, যেটি বরিস জনসনের ক্ষেত্রে হয়েছে, তাহলে হতে পারে যে জনতা, জনতা, যেটা ডেমোক্রেসি আমরা বলে থাকি, ডেমোস, মানুষ কিন্তু তার অনেকগুলো নীতিগত ব্যর্থতা এবং সংকট, ওই কনজারভেটিভ পার্টির যে নীতির কারণে এবং যে নীতিগত দুর্বলতা এবং প্রাইভেটাইজেশন মুক্তির কারণে যে ব্রিটেনের মানুষের স্বাস্থ্য সেবাটা এভাবে মারাত্মকভাবে আক্রান্ত হলো এবং পর্যদস্ত হলো, সেই গল্পটা কিন্তু হয়তো মানুষ নাও জানতে পারে, কারণ এটা টোকেনিজমের দুনিয়া। আমি আর বেশি বলছি না, আমার মনে হয় জসিম, হ্যাঁ, আমি চমৎকার আলোচনা। আমরা মোটামুটি একটা ইংল্যান্ডের একটা চেহারা পেয়েছি। আমি বিশেষ করে ব্রিটেনের বলবো, ইউকে বললে আর একটু যুক্তরাজ্য, আমি একটু স্কটল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ড, ওদের একটু আলোচনা আশা করছি, নিশ্চয়ই পরে আমরা শুনবো, কারণ এখানে অনেকগুলো বিষয় আমাদের এখানে মাথায় আসছে, আলোচনার মধ্যে আসছে, এবং আমি মনে করি এগুলো হচ্ছে চিন্তার খোরা। কারণ হচ্ছে একটা কেস যখন আমরা উপস্থাপন করি, এর ভিতর দিয়ে যেমন মাইগ্রেন্টসদের সাথে ডিসপ্রপোর্শনেট যে ডেথ টুলস এর ব্যাপার আছে, কেন আসছে, তার জন্য যে সমাজে বিদ্যমান যে আনইকুয়াল ইকোনমিক স্ট্রাকচার, সেটা কিন্তু এখানে বড় একটা ব্যাপার। এবং ন্যাশনাল হেলথ সার্ভিসের যে এটা নিয়ে যে ডিবেট ইংল্যান্ডে দীর্ঘদিন ধরে, বিশেষ করে ব্রিটেনে চালু আছে, এবং তার সাথে ব্রেক্সিটের শুরু করে এবং পপুলার যে হোয়াইট পলিটিক্যাল যে সেট আপ, সেখানে করোনা ভাইরাস আমাদেরকে নতুন করে চেহারাগুলোকে, রাষ্ট্রের চেহারাগুলোকে উন্মোচিত করেছে। আমরা এবার আমেরিকার সাথে ইংল্যান্ডের একটা কম্পারেটিভ তুলনাতে যাব। তার আগে আমি একটু জার্মানিতে যেতে চাই, কারণ জার্মানি শুরু থেকে খানিকটা আপার হ্যান্ড নিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে করোনা ভাইরাস, কোভিড-19 আবার নতুন করে আপার হ্যান্ড নিয়েছে। ফলে জার্মানির যে মানে স্টেটের যে ইনিশিয়েটিভস গুলো, তার সাথে করোনা ভাইরাসের নিজেদের মধ্যে একটা যুদ্ধ যেন লেগে আছে। আমাদের মধ্যে জার্মান থেকে উপস্থিত আছে, বার্লিন থেকে, একেবারে রাজধানী থেকে, জার্মানের হুম্বোল্ট ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ চৌধুরী। আমি এখন ফ্লোর দিচ্ছি জার্মানের কেস প্রেজেন্ট করার জন্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদ চৌধুরী। ধন্যবাদ স্যার আপনাকে। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, বিবর্ত পাঠচক্রের সাথে যুক্ত হতে পেরে আমি আসলে খুবই আনন্দিত। যে আমি আগে কয়েকটা লাইভ দেখেছি, কিন্তু ডিটেল জানতাম না বিবর্ত পাঠচক্রের টোটাল হিস্ট্রি। সো দ্য থিমেটিক ডিসকাশন, এই ধরনের বিষয়টা আসলে খুবই চমৎকার। তো খুব কম সময়ের মধ্যে আমি জার্মানির একটা সিনারিও বলার চেষ্টা করি। প্রথমে জসিম যেটা বললেন, সে তার সাথে একটু একটা কাউন্টার দিয়ে যদি একটা শুরু করি, সেটা জার্মানিতে যে জিনিসটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে খুব সম্ভবত এত ডিটেল পরিমাণ ডিসক্রিমিনেশন জার্মানিতে পাওয়া যায়নি। এটার একটা কিছু কারণ আমি প্রথমে শুরু করতে চাই। একটা হচ্ছে জার্মানিতে কম্পালসারি সবারই ইন্স্যুরেন্স থাকতে হয়, মেডিকেল ইন্স্যুরেন্স, সে হোমলেস হোক আর মানে বড় লোক হোক। এটা একটা ওদের একটা ন্যাশনাল সেট আপ আছে এরকম। তো যে কারণে মেডিকেল সার্ভিস পাওয়া এবং এই জিনিসগুলোর ক্ষেত্রে এখানের মানুষজন একটু কম ওরিট হয় যে কোনো কিছুতে। সেকেন্ড যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল, যে বেতন কাঠামোর বিষয়টা, যারা
ডেইলি জব করতো বা যেটা আমরা অড জব বলি, স্টুডেন্ট প্লাস অনেকে আছে যারা এখনো করে এরকম, ওদের ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট একটা প্রথম থেকে স্ট্রিক্ট ইনিশিয়াল ডিক্লারেশন দিয়ে দিয়েছিল। সেটা হচ্ছে যারা হোম অফিস করবে তারা হোম অফিস করবে, যারা সরকারি চাকরি করে তারা ফুল বেতনটা পাবে হোম অফিস থেকেই, বা চাকরিতে আসার দরকার হোক না হোক। শুধুমাত্র ওই যে শাহিদ ভাইদের যেটা বললেন যে ফার্স্ট কলে যারা যেতে হয়, যেমন পুলিশ ডিপার্টমেন্ট, তারপর নার্সিং, তারপর ওল্ড হোম, তারপর মেডিকেল রিলেটেড যারা, এবং স্কুল বলতে কিন্ডার গার্ডেন এবং আফটার স্কুল একটা আছে এখানে। জার্মানিতে একটা আফটার স্কুল সিস্টেম আছে যেটাকে হোর্ড বলে ওরা, যেটা হোর্ড মানে হচ্ছে স্কুলের পরে বাচ্চারা যেখানে থাকবে, যাদের বাপ মারা চাকরি করে সেক্ষেত্রে। তো সবাইকে ছুটি দেওয়া হয়েছিল, কিন্তু যারা পুলিশ বা স্বাস্থ্য কাজে বা বিভিন্ন ধরনের ইমার্জেন্সি সার্ভিসে যারা জড়িত আছেন তাদের বাচ্চাদেরকে রাখার জন্য স্কুল বা হোর্ডগুলো সবসময় চালু ছিল। তো বেতন কাঠামোর বিষয়টা যেটা হচ্ছে, সেটা যদি কোন কোম্পানির জব হয় সেক্ষেত্রে কোম্পানির জবের ক্ষেত্রে অনেক কোম্পানি 65% বেতন দিত, আর বাকি 35% গভর্নমেন্ট সাবসিডি দিত এখানে। তো যে কারণে মানি ফ্লোটা স্ট্রিক্টলি স্টপ হয়ে যায়নি এখানে। সবার কাছে মানে টাকার যেটা মুভমেন্ট সেটা ছিল, সবাই যে যার মতো টাকা খরচ করতে পারছে, চাকরি মানে ফিজিক্যালি চাকরিতে অ্যাটেন্ড করে না করেও সে তার বেতনটা সে পাইছে, এই কনফার্মেশনটা এখানে ছিল। এই কয়েকটা জিনিস থাকার কারণে আসলে জসিম ভাইয়ের ওই ইয়াগুলো এখানে খুব একটা পরিলক্ষিত হয়নি, যেগুলো গ্রেট ব্রিটেনের যে সিনারিওটা উনি বললেন সেই জিনিসটা জার্মানিতে ওইভাবে পরিলক্ষিত হয়নি। তো আমি এবার বলি যে জার্মানির কেসের বিষয়টা। প্রথম জার্মানিতে এখানে আরেকটা বিষয় যেটা শাহিদ ভাইরা জানবেন, আমি জানি না ইউকেতে আছে কিনা বা ইতালি বা চায়নাতে আছে কিনা। যেমন ইউএসএ তে একটা সিডিসি একটা অর্গানাইজেশন আছে যেটাকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল যেটাকে বলে, এবং জার্মানিতে একটা আছে ওই যেটা হচ্ছে একই ধরনের কাজ করে, যেটা রবার্ট কখ ইনস্টিটিউট যেটাকে আমরা বলি RKI। এই দুইটা ইনস্টিটিউটের কিছু সিমিলারিটি আছে, কিছু সিডিসির ক্ষেত্রে আমি খুব সম্ভবত যেটা জানি, এবং রবার্ট কখ এখানে তারা ওই ইনস্টিটিউটে যিনি প্রধান থাকেন, যিনি মূলত বড় সায়েন্টিস্ট, খুব ডেফিনেটলি একজন রিনাউন্ড সায়েন্টিস্ট হয়ে থাকেন। তো এই পাবলিক হেলথ এবং প্যান্ডেমিক কন্ডিশন বা কোনো ধরনের ডিজিজ আউটব্রেক হলে সেটাকে কন্ট্রোল করার জন্য, যদি এটা খুব বেশি প্যান্ডেমিক স্ট্রাকচারে চলে যায়, সেক্ষেত্রে রবার্ট কখ ইনস্টিটিউটের প্রধানকে অনেক ক্ষমতা দেওয়া থাকে। ইভেন প্রাইম মিনিস্টার, ইভেন প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা তাদেরকে দেওয়া থাকে। স্পেশাল কনস্টিটিউশনাল দেওয়া থাকে যে যখন এ ধরনের কোনো আউটব্রেক হবে তখন ওরা যে ডিসিশনটা দিবে সিডিসি বা রবার্ট কখ ইনস্টিটিউট, সেটাই গভর্নমেন্টকে অব্লিগেটরিলি ফলো করতে হয়। এ ধরনের একটা কনস্টিটিউশনাল বাইন্ডিংস খুব সম্ভবত ওনাদের আছে। তো যে কারণে যখন এই ধরনের কোনো আউটব্রেক চলে আসে, যখন রবার্ট কখ ইনস্টিটিউটের প্রধান বা রবার্ট কখ ইনস্টিটিউটে যে ইনস্ট্রাকশন স্ট্রিক্টলি দেওয়া হবে, গভর্নমেন্ট মাস্ট ফলো দ্যাট। এই জিনিসটা কিন্তু জার্মানরা করে গিয়েছে। যে কারণে আপনার পলিটিক্যাল পার্টি বা অন্য কোনো গভর্নমেন্ট ওদেরকে স্পেশালি কোনো ধরনের আমরা পয়েন্ট আউট করতে পারি না, কারণ রবার্ট কখ ইনস্টিটিউট থেকে যেটা আসছে দ্যাট শুড বি দ্য ইমপ্লিমেন্টেড হিয়ার। এ ধরনের একটা সেট আপ ওদের এখানে বিদ্যমান আর কি, যেটা আমি জানি না আমাদের আইসিডিআর আছে কিনা, আইডিসিআর আছে কিনা, খুব সম্ভবত নাই। সো আমাদের এখানে প্রথম জার্মানিতে 27 জানুয়ারি একটা রোগী প্রথম ডিটেক্টেড হয়, কনফার্ম হয়। উনি একটা অটোমোবাইল কোম্পানিতে কাজ করেন বা বস খুব সম্ভবত। ওনার কিছুদিন আগে কিছু চাইনিজ ইয়ার সাথে কোওয়ার্কারের সাথে ওনার মিটিং ছিল, যারা চায়না থেকে এসেছেন চায়নার সাথে। তো ওরা চলে যাওয়ার পর কিছুদিন পরে ওনার এই ডিটেকশনটা হয়। এই ডিটেকশন হওয়ার পরে আমরা প্রথম জানতে পারি যে করোনা ভাইরাস জার্মানিতে, এটা মিউনিকে হয়েছিল 27 জানুয়ারি। ভদ্রলোক পরবর্তীতে কমপ্লিটলি কিউর হয়ে বাড়ি ফেরত গেছেন। তার 2-3 দিন পরেই নতুন আপডেট আসতেছিল, যারা রিক্রুট হচ্ছিল তারা মূলত ওনার কোওয়ার্কার, ওই একই ইনস্টিটিউটে একই কোম্পানিতে চাকরি করতেন, তাদেরকে একসাথে কোয়ারেন্টাইন করা হয়েছে। এর পরবর্তীতে একটা বড় ক্লাস্টার তৈরি হয়েছে, যেটা ফেব্রুয়ারি লাস্টের দিকে একটা প্রোগ্রাম, বড় একটা কার্নিভেল হয়েছিল এখানে হাইন্সবার্গে, যেটা নর্থ রাইন ওয়েস্টফালিয়াতে, এটা নর্থের দিকে। তো ওই কার্নিভেলের কারণে ধারণা করা হচ্ছে হঠাৎ করে প্রচুর পরিমাণে রিক্রুট হয়ে যায়, করোনা রিক্রুট হয়ে যায় এখানে। তখনই
সাথে সাথেই জার্মানিতে রবার্ট কখ ইনস্টিটিউট এটাকে বিভিন্ন ফেজে ডিক্লেয়ার করে। একটা হচ্ছে ওরা একটা ফেজ দেয়া হচ্ছে প্রোডাকশন স্টেজ, একটা হচ্ছে কন্টামিনেন্ট স্টেজ, এ ধরনের বিভিন্ন স্টেজ ডিক্লেয়ার করে। মূলত 9 মার্চ তারিখে তারা প্রথম মৃত্যুটা পায়। প্রথম মৃত্যু করোনা কারণে প্রথম মৃত্যু হয় তাদের এখানে মার্চের 9 তারিখ। এরপর থেকে 17 এবং 18 মার্চের থেকে তারা মোটামুটি কন্টামিনেন্ট স্টেজ ডিক্লেয়ার করে দিচ্ছে। কন্টামিনেন্ট স্টেজ ডিক্লেয়ার করার সাথে সাথে যেটা হয়েছে, স্কুল, কিন্ডারগার্টেন, ইউনিভার্সিটি, ওল্ড হোম বা এরকম বিভিন্ন ধরনের মানে খুব বেশি ইমার্জেন্সি সার্ভিস না, সেগুলোকে তারা শাটডাউন করে দিচ্ছে। সাথে সাথে শাটডাউন, সবাইকে বাসায় থাকার জন্য অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। 22 তারিখ, মার্চের 22 তারিখ তার কারফিউ বলতে আসলে এক্স্যাক্টলি সেরকম আমাদের দেশের যে কনসেপ্ট 144 ধারা যে একটা আমাদের আছে ওইরকম না। কারফিউ বলতে এখানে কোনো পাবলিক প্লেসে কেউ যেতে পারবে না, কোনো ধরনের রেস্টুরেন্ট সব বন্ধ, কমপ্লিট ক্লোজ। শুধুমাত্র ওষুধের দোকান, যেটা আমরা ফার্মেসি বলি, দ্বিতীয়ত হচ্ছে সুপার মার্কেট, এগুলো খোলা ছিল। আর বাকিদেরকে সবাই ঘরে থাকার জন্য সবসময় ইয়া করা হয়েছে। মাঝখানে একটু আপডেট করে বলা হয়েছিল যে 2 জনের বেশি একসাথে হাঁটতে পারবে না, যদি ফ্যামিলি হয় তাহলে ফ্যামিলি একসাথে থাকতে পারবে, এটা কোনো সমস্যা নেই। তো এই ধরনের কিছু স্ট্রিক্ট ইয়া দেওয়ার কারণে আসলে জার্মানিতে ইয়ার পরিমাণটা প্রথম থেকেই খুব অবজার্ভ করা গেছে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে জার্মানিতে ডাটা ফ্লো যেটা হচ্ছে সব রোগী মাস্ট বি আইডেন্টিফাইড বাই দ্য গভর্নমেন্ট প্রত্যেকটা রোগীর ট্রেস রাখে, গভর্নমেন্ট প্রত্যেকটা রোগীর রিক্রুটমেন্টটা তারা ফলো করে। তো টোটাল এই পর্যন্ত টোটাল কেস হয়েছে 1,74,098 আজকে পর্যন্ত 1,74,000 ধরতে পারি আমরা। তার মধ্যে অলরেডি 1.5 লক্ষ রিকভার্ড, 1,50,000 রিকভার্ড। তো বাকি যে 15,000-এর মতো আছে, ওখান থেকে 14,000-এর মতো খুব মাইল্ড কেস, তারা খুব শিগগিরই রিকভার করে বাসায় যাবে। আর ক্রিটিক্যাল আছে আরো 1,400, 1,400-র মতো। সো অলরেডি 7,861 জন মারা গেছে। আর এই 1,465 জন যে ক্রিটিক্যাল, সেগুলোকে যদি ধরে নিই যে এগুলো হয়তো 2-1 দিনের মধ্যে ওনারা মারা যাবেন, তাহলে এই ডেথটা আলটিমেটলি 10,000 এর মধ্যে থেকে যাচ্ছে জার্মানিতে এখনো। তবে তাদের যেহেতু এই ডাটা ফ্লোটা খুবই চমৎকার এবং খুবই অথেন্টিক ডাটা ফ্লো তারা করে, এবং আমি দেখি চায়নাতেও এরকম ডাটা ফ্লোটা খুব অথেন্টিক ছিল, যে কারণে তারা অনেক ধরনের এই ডাটাবেস, অনেক সফটওয়্যার তারা ডেভেলপ করতে পারছে, নোটেট করা এই কোন জায়গায় আছে। তো এখানে যে প্রজেকশন তারা করছে ফিউচারের জন্য, তারা অগাস্টের 1 তারিখ পর্যন্ত প্রজেক্ট করে যাচ্ছে, এবং তাদের টেস্টিং রেট তারা অলরেডি পার উইক 5 লাখে ইমপ্রুভ করছে। তারা প্রতি সপ্তাহে এখন 5 লাখ মানুষকে টেস্ট করার ক্যাপাবিলিটি তারা অর্জন করছে। অগাস্টের 1 তারিখের মধ্যে তারা এটা বাড়ায় প্রায় 2 লাখ, প্রতিদিন 2 লাখ টেস্ট করার মতো ক্যাপাবিলিটি তারা অর্জন করবে। তারা এটা একটা টার্গেট দিয়ে রাখছে। এবং তাদের এই প্রজেকশন থেকে দেখা যাচ্ছে যে জুলাইয়ের 1 তারিখের পর থেকে মোটামুটি তাদের রিক্রুটমেন্ট একদম ডাউনগ্রেড গিয়ে অগাস্টের 1 তারিখের মধ্যে তারা ধরে নিচ্ছে যে পার ডে 400-500 বেশি তারা রিক্রুট হয়তো হবে না। এই হচ্ছে তাদের বর্তমান যে ওয়ে আউট, সেই ওয়েআউটের উপর ভিত্তি করে তারা যে প্রজেকশন করছে। ইন দ্য মিন হোয়াইল তারা অলরেডি গভর্নমেন্ট থেকে অলরেডি গত 11 তারিখ থেকে স্কুল খুলে দিচ্ছে। তবে স্কুলের ক্ষেত্রে একটা ইন্টেলিজেন্ট ওয়ে তারা করছে, সেটা হচ্ছে শিফটিং করে দিচ্ছে। তারা টোটাল স্কুলের স্টুডেন্টকে ভাগ করে দিচ্ছে, যে 50% স্টুডেন্ট 1 সপ্তাহ ক্লাস করে, আমার বাচ্চার স্কুলে যেটা হচ্ছে মূলত এখন দেখতে পাচ্ছি 50% স্টুডেন্ট 1 সপ্তাহ ক্লাস করবে, পরের সপ্তাহ তারা ছুটি, বাকি 50% পরের সপ্তাহ ক্লাস করবে, এর পরের সপ্তাহ তারা ছুটি। এভাবে অল্টারনেট ওয়েতে তারা স্কুলগুলো চালু করে দিয়েছে। তারপর বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, এখনো রেস্টুরেন্টের বিষয়ে কোনো আসেন, তবে পার্ক কিছু খুলে দিছে, পার্কগুলো তারা যাচ্ছে। কারণ আনফরচুনেটলি জার্মানরা খুবই সানপ্রিয়, মানে সূর্যপ্রিয়, কারণ তারা সারা বছরে হয়তো 50 দিনও ভালো সূর্য দেখতে পায় না। তো এই 50 দিন যে সানি ডে থাকে, এই ডেগুলোর মধ্যে যদি কোনোদিন উইকেন্ড থাকে, সেটা তাদের জন্য ঈদের মতো। আমরা যেরকম ঈদে খুশি হয়, তারা সেরকম খুশি হয়। সো আনফরচুনেটলি এই কোভিড-19 লকডাউনের সময় প্রচুর সানি ডে, এবং তারা খুব আফসোস করতেছে আর কি, সানি ডে গুলো তারা মিস করতেছে। তো ইদানিং হঠাৎ করে একটু শিথিল করে দেওয়ার কারণে পার্কগুলা, প্রচুর মানুষ পার্কে সময় কাটাচ্ছে, এবং গত 4-5 দিন ধরে রেটটা একটু আপস্ট্রিম, নিউ কেস আবার বেশি বেড়ে যাচ্ছে, 1100, 1035 এ ধরনের গত 2-3 দিন ধরে এভাবে রিক্রুট হচ্ছে। তবে এটাকে খুব একটা বেশি গা দিচ্ছে বলে মনে হয় না গভর্নমেন্ট, কারণ গভর্নমেন্টের যে প্রজেকশন ওয়ে, সেই প্রজেকশন ওয়েতে গভর্নমেন্ট ঠিক মতো চলতেছে। তবে আমার মনে হয় এটা ওরা কন্ট্রোল করতে পারবে, কারণ
প্যান্ডেমিক সিচুয়েশনে সবসময় যে বলা হয় ফ্ল্যাটেন দ্য কার্ডটা যত ফ্ল্যাটেন করে দেওয়া যাবে তত ডেঞ্জার পিরিয়ড কম। সো ওরা অলরেডি তাদের কার্ডটা ফ্ল্যাটেন করে দিচ্ছে, ফ্ল্যাটেন করে দেওয়ার কারণে তাদের এখন আর ওই টেনশনের বিষয়টা কম। এই 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 কন্ডিশনটা এই মুহূর্তে জার্মানিতে আমার মনে হয় আমি মোটামুটি এই মুহূর্তে যা হাতে ইনফরমেশন আছে তা বলতে পারছি। ধন্যবাদ স্যার। ওয়াহেদকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার আমরা পেয়েছি। এখান থেকে আবার কয়েকটা যেহেতু টাইম একটু আমাদের একটু মানে মেনটেন করতে হচ্ছে, কিন্তু আমার অনেকগুলো বিষয় একটু জানার ছিল, সেগুলো নিয়ে আমরা পরালোচনা করবো। তবে একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে আমরা পেয়েছি যে স্কুল ওপেনিং এর যে শিফটিং করে স্কুল ওপেন করা, যে 50% স্টুডেন্টকে এক সপ্তাহ করে, পরে আরেক সপ্তাহ করে, কারণ স্কুল কলেজ বিশেষ করে এডুকেশন সেন্টারগুলো, যেটা আমরা পৃথিবীর অন্যান্য জায়গায় দেখেছি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো হচ্ছে একটা বিগ সেন্টার অফ গ্যাদারিং, পাবলিক গ্যাদারিং। তো সেখানে যদি একটা এই যে ডিস্ট্যান্স মেনটেনের যে কালচারটা ডেভেলপ করতে হয়, যেহেতু এখন আমরা এখান থেকে পুরোপুরি মুক্ত না, বলা হচ্ছে ভ্যাকসিন আবিষ্কার না হওয়ার আগ পর্যন্ত এই আতঙ্ক নিয়ে আমাদের বাস করতে হবে। আমরা তুলনামূলক আলোচনায় যখন যাব আমরা দেখবো এগুলো অন্যান্য কেসের সাথে কিভাবে ডিফার করে। আমি এখন যাব হচ্ছে আমি শহীদ আমাদের মধ্যে ফিরেছে, শহীদের আলোচনা শেষ করতে পারি, সেটার পরে আমরা সেকেন্ড রাউন্ডে একটু কভার আপ করবো। আমরা এখন চলে যাব হচ্ছে ট্রাম্পের দেশে, যে ট্রাম্প নিজে একটা মিডিয়া আইটেম হয়ে উঠেছে, এবং কখন যে সে মানে, এবং আমরা খুব দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফান্ডিং ফ্লোটা বন্ধ করে দিয়েছিল পরে, এবং নানান ধরনের কমেন্ট করছে শুরু থেকেই। কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত সবচেয়ে মৃত্যুর সংখ্যা যদি স্ট্যাটিস্টিক্স হিসেবেও দেখি, তাহলে আমেরিকা হচ্ছে মানে সবার উপরে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বিশ্বব্যাপী যে প্রচুর বাংলাদেশি মানুষ মারা গেছে, ডায়াসপোরা বা বাংলাদেশি আমরা বলি মাইগ্রেন্টস যেভাবে বলি না কেন, এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে আমেরিকাতে এবং বড় অংশ হচ্ছে নিউ ইয়র্কে। এবং শাহেদ নিউ ইয়র্কে বাস করে, এবং পাশাপাশি যে করোনা ভাইরাসের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে বলছে যে করোনা ফাইটার্স বা ফ্রন্ট লাইনার, শাহেদ হচ্ছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন ফ্রন্ট লাইনার যোদ্ধা। সুতরাং শাহেদের কাছ থেকে আমরা মানে শোনার চেষ্টা করব প্রচুর বাঙালি মারা যাওয়ার পেছনে কারণটা কি, এটা একটা স্পেসিফিক ফোকাস থাকবে সাহেবের আলোচনায়। আমার ধারণা দর্শকরাও একটু জানতে চাচ্ছে এটা। আমি এখানে শুধু একটু বলে যাচ্ছি, প্রচুর দর্শক এখানে এটা দেখছে এবং প্রচুর কমেন্টস আসছে, প্রচুর প্রশ্ন আসছে সবার কাছে। আমি এগুলো আমার সেকেন্ড রাউন্ডে আলোচনা করব। আমি এখন ফ্লোর দিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের কেস প্রেজেন্ট করার জন্য এনওয়াইপিডি কর্মকর্তা শাহেদ আলী। আমাকে ফ্লোর দেওয়ার জন্য, এবং আমি বিবর্ত পাঠচক্রের সাথে যুক্ত হতে পেরে এই আলোচনায় নিজেকে খুবই ধন্য মনে করছি। এবং একটি বুদ্ধিভিত্তিক চর্চা 2001 সাল থেকে আমরা জানি, এবং বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় এটার সাথে আমিও কিছুটা ইনভলভ ছিলাম। হ্যাঁ স্যার, এর কথার প্রসঙ্গে থেকে উদ্ধৃতি দিয়ে বলা যায়, এবং আমরা সবাই জানি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্র এখন সবার চোখে চোখে, এবং সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থা খুবই ভালনারেবল। প্রশ্ন এসে যায় যে কেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর একটি রাষ্ট্রের এই দুরবস্থা, কেন এত লোক মারা যাচ্ছে? এটা তো হওয়ার কথা নয়। এই প্রশ্নটা সহজেই চলে আসে। সেদিক দিয়ে চিন্তা করলে এক্ষেত্রে আমার মধ্যেও ব্যতিক্রম নয়, আমার মধ্যে এই প্রশ্নটা আসে। কিন্তু আমি যে কারণে বলবো যে আমেরিকাতে কেন এত বেশি প্যান্ডেমিক বা করোনা ভাইরাস এত বেশি কেন প্রাদুর্ভাব ঘটেছে, সেটার একটি কারণ হতে পারে যে আমেরিকার শাসন ব্যবস্থা বা ডেমোক্রেটিক ব্যবস্থা পৃথিবীর অন্যান্য দেশের মতো নয়। যেটা আমরা দেখি যে চায়নার ক্ষেত্রে খুব সহজেই এটাকে কন্ট্রোল করতে পেরেছে, সেক্ষেত্রে নিউ ইয়র্কে অথবা আমেরিকায় কন্ট্রোল করতে পারেনি কেন? সো এক্ষেত্রে
আমরা গভর্নমেন্টের শাসন ব্যবস্থাকে দেখতে পারি, যে চাইনিজ গভর্নমেন্ট এবং আমেরিকার গভর্নমেন্ট। তো আমরা ইচ্ছে করলেও, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ শাহেদ, শোনা যাচ্ছে, আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, হ্যাঁ। দর্শকরা শুনতে পাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে প্রথমে যখন উহানে এই ভাইরাসটার সংক্রমণ ঘটে, ঠিক ডিসেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে সম্ভবত, আমার একজ্যাক্ট মনে নেই, তখনও আমাদের এই নিউ ইয়র্কে, যে আমি যেহেতু নিউ ইয়র্কে থাকি নিউ ইয়র্কের কথাই বলবো, যে আমাদের এখানে এই সমস্ত বিষয়ে কোনো আলাপ আলোচনা, কোনো সতর্কতা, কোনো কিছুই গ্রহণ করা হয়নি। সম্ভবত এটা তখনই ধীরে ধীরে এটা সংক্রমণ ঘটছে, কারণ যেহেতু এটা মানুষের মধ্য থেকে সংক্রমণ ঘটছে, সামাজিক দূরত্ব মেনটেন করা হয় নাই। তো প্রথম দিকে গভর্নমেন্ট এটাকে টোটালি পাত্তা দেয়নি। আমাদের ট্রাম্প প্রেসিডেন্ট এ বিষয়ে টোটালি কোনো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেনি, এটা একটা কারণ হতে পারে। সেকেন্ডলি হচ্ছে প্রতিনিয়ত এখানে আন্তর্জাতিক যে জেএফকেতে সাপোজ প্রতি সেকেন্ডে যেখানে বিমান আসে, হ্যাঁ, জেএফকে ওয়ার্ল্ডের জন এফ কেনেডি বিমানবন্দর, যেখানে প্রতিদিন হাজার হাজার ফ্লাইট থাকে, সেই ফ্লাইট থেকে ইউরোপ এবং পৃথিবীর সব দেশ তো আছেই, ইউরোপ থেকে এবং চায়না থেকে প্রচুর লোক আসা যাওয়া করে। এরা যখন আসছে জানুয়ারি থেকে, তখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা নেই জেএফকেতে, অর্থাৎ আনটিল মার্চ পর্যন্ত এই বিষয়ে কোনো সতর্কতামূলক গ্রহণ করেনি। মার্চের প্রথম দিকে ওয়াশিংটন ডিসিতে আক্রমণের সংখ্যা দেখা যায়, এবং মার্চের প্রথম সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে আক্রমণ হওয়ার পরের সপ্তাহ এটা লকডাউন করে। তো পরের সপ্তাহে লকডাউন করার পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম পরের মাসে থেকে ওয়াশিংটন ডিসিতে ধীরে ধীরে সংক্রমণের সংখ্যা কমছিল। কিন্তু আমি যেহেতু অফিস করছি, আমি ডিউটিতে যাচ্ছি, আমি দেখছি সেক্ষেত্রে আমাদের অফিসিয়ালি এবং কোনোভাবে কোনো ধরনের সতর্কতামূলক গ্রহণ করেনি নিউ ইয়র্কে, এবং এটা সম্ভব হয়ে ওঠেনি। আচ্ছা, আমার যদ্দূর মনে পড়ে প্রথম মার্চে প্রথম আমেরিকাতে একজন রোগী মারা যায়, এবং 18 তারিখের দিকে সংক্রমণের সংখ্যা বাড়তে থাকে, তারপরের দিন ডাবল হয়ে যায়। এভাবে দেখলাম নিউ ইয়র্কের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, এবং টেস্টের সঙ্গে যতই বাড়ছে তত বেশি ধরা পড়ছে। অর্থাৎ অলরেডি বুঝে গেল তখনই এই যে বাহির থেকে যত ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো আসছে, অলরেডি আমেরিকাতে এটা ছড়িয়ে পড়েছে, এবং এই ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যেমন প্রথমে যদি এই লকডাউনটা, যেহেতু আমেরিকার সাথে যদি বাংলাদেশকে কম্পেয়ার করা হয়, বাংলাদেশে তো সে পরিমাণে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো যাচ্ছে না, ইউরোপ থেকে সে লোকগুলো যাচ্ছে না, চায়না থেকে সে পরিমাণ লোক যাচ্ছে না, যেটা প্রতিনিয়ত নিউ ইয়র্কে আসছে। এবং আমেরিকার 50টি স্টেটের মধ্যে নিউ ইয়র্কের অবস্থা এত বেশি ভালনারেবল হওয়ার অন্যতম কারণ হচ্ছে পৃথিবীর নিউ ইয়র্ককে বলা হয় যে বিশ্বের রাজধানী। এখানে প্রচুর পরিমাণে ইউরোপ থেকে ট্যুরিস্ট আসে, এমনকি এরকমও বোঝা যায় যে ম্যানহাটন নিউ ইয়র্ক সিটিকে 5টি বড়োতে ভাগ করেছে। ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড এবং ব্রঙ্কস, এই 5টি বড়োকে যদি আমরা দেখি, তার মধ্যে ম্যানহাটন হচ্ছে এখানকার মূল নাভি। তো এই ম্যানহাটনকে দেখার জন্য প্রচুর পরিমাণ ট্যুরিস্ট, অর্থাৎ বলা যায় যে আমেরিকার অন্যান্য
49টা স্টেটকে সাপোর্ট দেয় এই ম্যানহাটন, নিউ ইয়র্ক, যাদের মূল ইনকাম হচ্ছে যে পর্যটক, শুধু এটাকে দেখার জন্য আসে। তো এই যে ইউরোপ থেকে যে পরিমাণ লোক আসছে অলরেডি, তখন ইতালিতে, স্পেনে, জার্মানিতে প্রচুর পরিমাণে প্যান্ডেমিক হয়ে গেছে, এবং এদের অনেকেই তখনও ফ্লাইট বন্ধ হয় নাই। মার্চের শেষের দিকে গিয়ে যাই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো বন্ধ করা হয়েছে। তো আমরা দেখলাম, আমাদের অভিজ্ঞতা হলো কি, শাহেদ, আমি একটা পয়েন্ট শুধু, এটা তাহলে কি আমরা কি ধরে নিতে পারি যে আমেরিকার একটা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা আছে বলে আমরা জানি, এবং আমেরিকার মানুষ রিলেটিভলি মানে শিক্ষিত এবং কনসাস, তারপরেও এত বড় একটা ড্যামেজ বা এত বড় একটা ডেথ নিউজের একটা প্রধান কারণ হচ্ছে তারা শুরুতে এটাকে পাত্তাই দেয়নি, বা সরকার এটাকে হিসেবের মধ্যে নেয়নি। কারণ চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা স্নায়ুযুদ্ধ, ওটাকে এখানে একটা বড় ব্যাপার, যে মানে যেটা চীনের ভাইরাস ওখানে, মানে এটা তো করোনা ভাইরাস, ট্রাম্প তো টাইম এন্ড এগেইন বলছে চাইনিজ ভাইরাস, এটা কি একটা কারণ? আমি আরেকটু স্পেসিফিক করার জন্য, কারণ আমরা অলরেডি 1 ঘন্টা রান করছি, বাঙালিদের সংখ্যা এত কেন হয়েছে, এটাকে একটু তুমি জোর দিয়ে বলবে আর কি। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, আমি এই বিষয়ে স্যার আপনার সাথে একমত হতে পারি যে প্রথমে আমাদের প্রশাসন বা ট্রাম্প সেটাকে পাত্তাই দেয়নি। এটাকে অলরেডি বিভিন্ন সময় চায়না ভাইরাস হিসেবে নামও দিয়েছে, এবং সে এখনো বিশ্বাস করে যে এটা চায়নারাই এখানে পাঠিয়েছে বা যেভাবে হোক। কিন্তু আলটিমেটলি এটা সত্য যে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা, এখানকার মানুষ অনেক বেশি সচেতন, বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে স্বাস্থ্যকর্মীদের কোনো ত্রুটি নেই। আমরা এমন বাংলাদেশে যে যদি তুলনামূলকভাবে চিত্র যদি দেখি, বা ইউরোপে যে চিত্র দেখি, এখানে চিকিৎসার অভাবে কোনো একটা রুগী চিকিৎসা পায় নাই এরকম শোনা যায়নি, যেটা বাংলাদেশে শোনা গেছে। বা রেগুলার যারা অসুস্থ হচ্ছে তাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে কোনো ত্রুটি তেমন একটি শোনা যায়নি। স্বাস্থ্যকর্মীদের ভূমিকা যথেষ্ট পরিমাণে দায়িত্বশীল ছিল। ডাক্তারদের থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, অন্যান্য স্টেট থেকে ডাক্তার পাঠিয়েছে। যে ক্ষেত্রে যতটুকু সাহায্য দরকার প্রতিটি ক্ষেত্রে গভর্নমেন্ট, আমরা বলবো এখানে যে সিটির মেয়র অথবা স্টেটের গভর্নর অ্যান্ড্রু কুমো, মেয়র ব্লাজিও, সার্বক্ষণিক জনগণের স্বাস্থ্য, জনগণকে কিভাবে রক্ষা করবে এ বিষয় নিয়ে ওনারা অনেক উদ্গ্রীব ছিলেন। কিন্তু বিষয় হচ্ছে যে এটা অলরেডি যখন ছড়িয়ে পড়েছে, সেটাকে রোধ করার আর কোনো উপায় ছিল না। যদিও গত 2 সপ্তাহ ধরে এটা সংক্রমণের হার কমছে। নিউ ইয়র্কের সংখ্যা, যেখানে আগে প্রতিদিনই গড় মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 1000-এর উপরে, সেখানে এখন অনেক কমে আসছে, 100, 150, 200-র মধ্যে আছে লাস্ট 1 উইকের মধ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি এটা গভর্নমেন্টের কারণেই। আচ্ছা শাহেদ, আমি বাঙালি এত বিপুল সংখ্যক বাঙালি মারা যাওয়ার পেছনে কারণটা কি? বাঙালিদের ব্যাপারে আমি বলবো যেটা জসিম আলী চৌধুরী আমাদের যুক্তরাষ্ট্র থেকে যে বলেছেন, আমি ওনার সাথে, হ্যাঁ, যুক্তরাজ্য থেকে বলেছেন, সেক্ষেত্রে আমি বলবো যে সেটার ক্ষেত্রে আমাদের একটা সিমিলারিটি আছে, যেহেতু এখানেও দেখা যায় যে জীবন মানের ক্ষেত্রে যারা হোয়াইট তাদের সংখ্যা কম, বা সেক্ষেত্রে আমরা যারা মাইগ্রেন্ট অথবা আমরা যারা ইমিগ্রেন্ট, তাদেরকে প্রতিনিয়ত জবের উদ্দেশ্যে বের হতে হয়েছে। এবং যে ক্ষেত্রে হোয়াইটরা সেক্ষেত্রে অনেক বেশি সচেতন ছিল, আগ থেকে তারা সচেতন হয়ে ঘরে ঢুকে গেছে, তারা এই বিষয়গুলোকে মেনটেন করেছে। সেক্ষেত্রে এখানেও আমরা দেখেছি যে ব্ল্যাক অথবা যারা ভালনারেবল অবস্থায় ছিল তাদের সংখ্যা সবচেয়ে বেশি ইনফেক্টেড। তো বাঙালিদের অবস্থা যেটা হয়েছে, আমরাও এখনো আমাদের এখানে প্রচুর, নিউ ইয়র্কে প্রায় 4 লক্ষ বাঙালি বসবাস করে। এদের মধ্যে অনেকে আছে যারা আনডকুমেন্টেড, যাদের কাগজপত্র নেই,
যারা শুধুমাত্র নিউ ইয়র্ক যেহেতু একটা ইমিগ্রেন্ট স্টেট বলা যায়, বা নিউ ইয়র্ক সিটিকে, এখানে ইমিগ্রেন্টদেরকে কোনো ডকুমেন্ট ছাড়াই তারা নির্বিঘ্নে কাজ করতে পারে, সুবিধা আছে। সেক্ষেত্রে বাঙালিরা সবচেয়ে বেশি নিউ ইয়র্কে, এবং অন্যান্য স্টেটগুলোর সাথে যদি কম্পারেটিভলি তুলনা করা হয়, অন্যান্য স্টেটে বাঙালিদের মৃত্যুর সংখ্যা একেবারেই নগণ্য। কারণ অন্যান্য স্টেটে যারা থাকে তাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যাচ্ছে হাই প্রোফাইল জব করে, ইউনিভার্সিটি টিচার, ডক্টর, এই লেভেলের। বা নিউ ইয়র্কে দেখা যায় যে সবচেয়ে সেক্ষেত্রে হচ্ছে যে অন এভারেজ শাহেদ, আমি এই পর্যায়ে তোমাকে মানে একটু এখানে থামাবো, আমরা সেকেন্ড রাউন্ডে আসবো, এবং মডারেটর হিসেবে এটা আমাদের প্রধান দায়িত্ব, কারণ প্রচুর দর্শক আমাদের দেখছে, যারা আমাদেরকে যেন নিতে পারে। আমরা শাহেদের আলোচনা থেকে 2-3টা পয়েন্ট পেয়েছি, খুব সংক্ষেপে বলে এরকম: এই করোনা ভাইরাস আমাদেরকে নতুন করে দেখিয়েছে আসলে রেস ম্যাটার্স, আমাদের মানে আইডেন্টিটি ম্যাটার্স। বিখ্যাত কর্নেল ওয়েস্টের একটা বিখ্যাত বই আছে, রেস ম্যাটার্স। সুতরাং যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে ডিসপ্রপোর্শনেটলি কেন ইমিগ্রেন্টসরা, মাইগ্রেন্টসরা, ডায়াসপোরারা বা আফ্রিকানরা, এশিয়ানরা কেন অধিক হারে মারা পড়ছে, তার সাথে শুধু স্বাস্থ্যগত ব্যাপার না, সে ইকোনমিক ডিসপ্যারিটির ব্যাপারটা আছে, সামাজিক অসমতার ব্যাপার আছে, এগুলো আমরা নতুন করে পেলাম। আমরা একটা তুলনামূলক আলোচনা যাব, তার আগে আমি একটু ইটালি থেকে ঘুরে আসি, তারপরে আমরা একটু কম্পারেটিভ অ্যানালাইসিস দিকে যাব। এবং দর্শকের প্রশ্ন, প্রচুর দর্শক প্রশ্ন করেছে, আমি অবাক হয়ে যাচ্ছি। জসিম আলীর জন্য একগাদা প্রশ্ন আছে, ওয়াহেদ চৌধুরীর জন্য একগাদা প্রশ্ন আছে, শহীদুল ইসলামের জন্য একগাদা প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন, এবং ব্রেক্সিট থেকে শুরু করে অনেক কাহিনী এখানে আছে, আমরা এগুলো দেখবো। চীনে সংখ্যা লুকাচ্ছে কিনা, এগুলো আমরা গ্র্যাজুয়ালি আসবো। আমি এখন ফ্লোর দিচ্ছি ফেরারা ইউনিভার্সিটির পিএইচডি স্কলার সাদাত আল সাজিদ ফ্রম ইটালি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই লাইভে যারা আছেন আলোচক এবং যারা শুনছেন প্রত্যেককে একটা সুস্থ স্বাস্থ্য কামনা করছি। আমার শুরুতেই আমি একটু পরিসংখ্যানিক ডাটার মধ্য দিয়ে উপস্থাপনাটা হবে, এবং এরপর দিয়ে আমার নিজস্ব অভিজ্ঞতা এবং কিছু অবজারভেশন আমি এখানে উপস্থাপন করব। প্রথমে হচ্ছে আজকে পর্যন্ত আমাদের এখানে ইতালির আক্রান্তের সংখ্যা কোভিড-19 যে 2,22,104 জন, এবং তার মধ্যে 31,106 জন মারা গেছেন এবং রিকভার্ড হয়েছেন 1,12,541 জন। আবার এখানে আর কিছু কারেন্টলি ইনফেক্টেড কিছু পেশেন্টস আছে, তার মধ্যে হচ্ছে সংখ্যাটা হচ্ছে 78,457, এবং খুবই ক্রিটিক্যাল ক্রাইসিসে আছে হচ্ছে 893। মোরলেস এটা বলা যেতে পারে 1% মতো মানুষ আছে যারা খুবই ক্রিটিক্যাল একটা স্টেজে আছে। তো আমি যেটা দেখলাম যে রিকভারির যে পার্সেন্টেজ, সেই অনুসারে নাম্বার অনুসারে বলতে পারি যে এটা হচ্ছে 78%। মোরলেস 80% লোক অলরেডি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। মারা যাওয়ার সংখ্যা এটা পার্সেন্টেজ আকারে বললে 22% টোটাল নাম্বার অফ ইনফেক্টেড পেশেন্টস। তারপর এখানে ইতালিতে সাধারণত এই কোভিড-19টা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এটা মার্চের 10 তারিখের পর থেকেই মোটা দাগে আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো যদি দেখি, এখানে দেখা গেছে যে মার্চের 10 তারিখ থেকে এন্ড অফ দ্য এপ্রিল পর্যন্ত এর সংখ্যাটা ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষ করে এপ্রিলের প্রথম সপ্তাহটা অধিক সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। তো মেয়ের প্রথম সপ্তাহের পর থেকে এই সংখ্যাটা কমতে থাকে, গ্রাজুয়ালি কমতে থাকে, এবং এখন ইতালিয়ান গভর্নমেন্ট অলরেডি কিছু জায়গায় লকডাউনটা ইনফর্মালি খুলে দিয়েছেন, কিছু গুরুত্বপূর্ণ অফিস খুলে দিয়েছেন,
এবং যেমন আমাদের ইউনিভার্সিটির অফিসের যারা মানে হাইলি অফিসিয়ালস যারা আছে তারা অফিস করতে পারবে একটা সার্টেন টাইমে, এবং স্টুডেন্ট এবং রিসার্চারদের জন্য এখনো পর্যন্ত রেস্ট্রিক্টেড আছে। কিন্তু এই যে আক্রান্তের যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এখন, আমরা সেই আক্রান্তের সংখ্যার মধ্যে দিয়ে বেশিরভাগই আমরা দেখতে পাই, আপনারা এর মধ্যে জানেন যে বেশিরভাগ সংখ্যা হচ্ছে এটা 50 বা 60 ঊর্ধ্ব মানুষদের মধ্যে বেশি আক্রান্তের সংখ্যা দেখা গেছে এবং মারাও গেছে এরকম একটা সংখ্যা। আমি এই পরিসংখ্যানিক ডাটার পাশাপাশি একটা আমাদের যারা অবৈধ যারা ইমিগ্রেন্ট আছেন বা আমাদের বাঙালি যারা বাংলাদেশি যারা আছেন তাদের জন্য একটা সুখবর দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে গতকালকেই তাদের ক্যাবিনেট মিনিস্ট্রির একটা মিটিং হয়েছে এবং কৃষি মন্ত্রী এই উদ্যোগটা পাবলিশ করেছেন। সেটা 2012 সালের পর থেকে এই পর্যন্ত যারা অবৈধভাবে আছেন এবং এই সিচুয়েশনে যারা মোটামুটি বলা যেতে পারে ফাইটার হিসেবে ছিলেন, টিকে আছেন, তাদেরকে বৈধতা দেওয়া হবে আগামী জুন থেকে জুলাই 15 তারিখ পর্যন্ত তাদের আবেদনের সময়সীমা। যারা বৈধভাবে আছেন তারা তো ঠিক আছে, অবৈধভাবে যারা আছেন তারা এই সুযোগটা পাবে। তো আসলে এই প্যান্ডেমিক এই সিচুয়েশনটা কোভিড-19 এর যে ডিজাস্ট্রাস যে পজিশন, সেটা আসলে আমাদের ডেভেলপ কান্ট্রি তো বটেই এবং ডেভেলপিং কান্ট্রিগুলোতেও এক ধরনের অনেক কিছু এক্সপোজ করে দিয়েছে, যেটা আমরা রাষ্ট্রের কি কি সক্ষমতার অক্ষমতা আছে সেগুলো জানান দিয়েছে। যে আমরা সবসময় অর্থনীতিটাকে গুরুত্ব দিতে গিয়ে আমরা অন্যান্য খাতের যেই সেবামূলক অন্যান্য ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো যে কতটা দুর্বল, সেটার সাথে যে সমন্বয়হীনতার যে একটা ব্যাপার রয়েছে, সেটা কিন্তু ইতালিয়ান স্বাস্থ্যমন্ত্রীও নিজেও স্বীকার করেছে। যে সে প্রথম দিকে যখন ফেব্রুয়ারির 15 তারিখের পর থেকে যখন এখানে ইতালিতে যখন আক্রান্তের সংখ্যা বাড়ছিল, তখন সে বলছিল যে এটা হচ্ছে এশিয়ান থিংস, অর্থাৎ এশিয়ান ভাইরাস, যেটা ট্রাম্প যেটা চায়না ভাইরাস বলছে, এটা এশিয়ান ভাইরাস। এশিয়ানদের তুলনায় আমাদের যে স্বাস্থ্যের যে ব্যবস্থা, স্বাস্থ্য সিস্টেম অনেক স্ট্রং এবং এটা স্ট্যান্ডার্ড লেভেলে আছে, সুতরাং আমরা এটাকে ফেস করতে পারবো। কিন্তু তারা যে এই আনকনভেনশনাল ডিজিজকে তারা কনভেনশনাল ওয়েতে এটাকে আসলে মোকাবেলা করতে চেয়েছে। এটা করতে গিয়ে তারা কোভিড-19 এর যে আউটব্রেকিং সেটা বুঝতে তারা সময় নিয়েছে, যার কারণে চায়নার পরপরই ইতালিতে এটা ব্যাপক হারে মানুষ আক্রান্ত হতে থাকে এবং সরকারের যে পদক্ষেপ, নানান পলিসিগুলো আসলে অনেক দেরিতেই নেওয়া হয়েছে বিধায় এই সংখ্যাটা ক্রমাগতভাবে বাড়তে থাকে। তো আমি এখানে ইকোনমিক ইম্প্যাক্টটা বলবো, কিন্তু আমার আগ্রহের জায়গায় কিন্তু আমি কোনোভাবে এখানে এক্সপার্ট বা সেই কোভিড-19 এর আগ্রহটা আমার কম, মানে এই বিষয়ে বলার বা জানার আগ্রহটা কম, অভিজ্ঞতাও কম। আমি মাত্র এসেছি, মাত্র 3 মাস হলো। আসার পরেই আমার এই ধরনের একটা সিচুয়েশন ফেস করতে হলো। তো আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করবো এবং আমার গবেষণার যে মূল জায়গা এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি এবং তার সাথে আমার নিজস্ব গবেষণার প্রজেক্ট যেটা, সেই অনুসারে আমি কিছু কথা বলবো। প্রথমে যখন আমি আমার এয়ারপোর্টে নামি, বলোনিয়া এয়ারপোর্টে যখন নামি, তখন প্রথমে দুটা সারি করা হলো, লাইন করা হলো। একটা হচ্ছে এশিয়ানদের মধ্যে আবার যারা চাইনিজ, যারা হচ্ছে মানে সাউথ এশিয়ার মানুষ, তাদেরকে আলাদা করে জড়িয়ে দেওয়া হলো এবং তাদেরকে আলাদাভাবে ট্রিট করা হলো, এমনভাবে করা হচ্ছে যে তারা একটা ভাইরাস, তাদেরকে মানে ভিন্নভাবে ট্রিট করতে হবে। আমাদের খুব দ্রুতভাবে ছেড়ে দিয়েছে, মানে ইমিগ্রেন্ট হয়ে গেছে, আমি বের হয়ে গেলাম, কিন্তু তাদেরকে আলাদাভাবে একটা ট্রিট করা হলো। আমার নিজের কাছে অসহায় মনে হচ্ছে যে তারা সাউথ ইস্ট এশিয়ান পিপল বলে তাদেরকে এক ধরনের এই ধরনের ট্রিটমেন্টটা করা হয়েছিল। আর একটা বিষয়, আমি জাস্ট এটা আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতার মধ্যে থেকে বলি। তো আমি হঠাৎ আমার বাসার বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম, সামনে একটা ওপেন স্পেস আছে,
সেখানে হাঁটতে গিয়ে আমি হঠাৎ একটা হাসি দিলাম। হাসিটা ধরেন মানুষ তো সাধারণত দিনে একবার দুবার এমনিতে হাসিই দেয়। তো দূর থেকে একজন লোক আমার রেসিডেন্সে আসছে, মানে আমাদের বাসায় একসাথে আসছে, সে যখন আমার হাসি দেওয়া দেখলো সেখানে দাঁড়ায় গেছে, মানে সে আর ভিতরে ঢুকছেই না। আমার এটা ওকে দেখে খুব কিছুক্ষণ মজা নিলাম যে আমি দেখি দাঁড়ায় থাকি সে কি করে। তো সে দেখছে যে সে কোনোভাবেই নড়ছে না। আমি তার অসহায়ত্ব দেখে আমি নিজেই সরে গেলাম, আমি ভিতরে বাসার ভিতরে ঢুকে গেলাম, দেখছি সেও আস্তে আস্তে ঢুকছে। অর্থাৎ এখানে মানুষ তার অবচেতন মনে ভাইরাসকে এমন ভাবে ভীতিকর জায়গায় নিয়ে গেছে, এটা সে কোনোভাবেই যে এই যে সামাজিক যে সম্পর্কগুলো দীর্ঘদিনের চর্চার মধ্যে দিয়ে আমরা সাবমিট করেছি, সেগুলোকে আস্তে আস্তে সেগুলো আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে। আমি এবার একটু বলবো যে যেহেতু আমার আগ্রহের জায়গা ট্যুরিজমের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখানে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের যে প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এই বছর সারা বিশ্বব্যাপী 30 থেকে 40 বিলিয়ন ডলার ক্ষতি তারা ফেস করবে। পার্টিকুলারলি শুধু ইতালিয়ান যে ট্যুরিজম যে মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে যে এবার যেহেতু আপনারা জানেন যে সামারের সময় ইতালিতে প্রচুর পর্যটকের মানে বিচরণ দেখা যায়, এবং ইতালির অনেক অঞ্চল আছে যে ট্যুরিজমের জন্য অনেক পপুলার। এখানে তারা বলছে যে 40 বিলিয়ন ডলার শুধুমাত্র এই সামারের 2 থেকে 3 মাসের ইনকাম তারা ক্ষতিগ্রস্ত হবে, এই প্রায় 40 মিলিয়ন ডলার। তো এখানে এই বিষয়গুলো ট্যুরিজমের ক্ষেত্রে পরবর্তীতে আমরা পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে ফেস করব, সেগুলো আমার নিজের অভিজ্ঞতা এবং প্লাস কিছু এক্সপার্টদের আলোচনার প্রেক্ষিতে আমি বলতে পারি। একটি হচ্ছে তাদের সেন্স অফ ফ্রিডমটা কমে যাবে। এখন যেভাবে করে মানুষের যে বিচরণ, সেই বিচরণটা কমে যাবে, কারণ আমরা এক ধরনের মিউচুয়াল ডিস্ট্রাস্টের মধ্যে দিয়ে আছি যে একে অপরকে কিভাবে দূরে থাকবো, বা ফিজিক্যাল ডিস্টেন্সিং বা সোশ্যাল ডিস্টেন্সিং। নেল জনসন যে বলে বিপদে পড়েছে, সে আসলে সোশ্যাল ডিস্টেন্সিং তো আমাদের বেড়ে গেছে, আরো সরি ডিস্টেন্সিং বাড়ে নাই, কানেকশনটা বেড়ে গেছে, ফিজিক্যাল ডিস্টেন্সিংটা বেড়ে গেছে। তো সেন্স অফ ফ্রিডমটা আসলে কমে যাবে। 2 নম্বর হচ্ছে আমরা ওপেন স্পেসে যে ধরনের মানুষের যে সমাগম হয় এটা অনেকটা রেস্ট্রিক্টেড থাকবে সরকার কর্তৃক বা নিজের আত্মসচেতনতার মধ্যে দিয়ে ওপেন স্পেসটাও কমতে পারে। 3 নম্বর হচ্ছে সিকিউরিটি এবং হেলথ ইস্যুসের ক্ষেত্রে নানান ধরনের পলিসি আসতে পারে, যেগুলো টুরিস্টদেরকে এবং হোস্ট কমিউনিটিদের মধ্যেও এক ধরনের এত বিরক্তিকর কিছু বিষয় হয়তো হাজির হবে, যেগুলো টুরিস্টদের যে ট্যুরিজমের যে বিষয় আসে, যে আমরা অ্যাকোমোডেশনের ক্ষেত্রে বলি, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বলি, বা বিভিন্ন টুরিস্ট স্পটগুলোর ক্ষেত্রে টুরিস্টদের যে বিতরণ, সেগুলো অনেকটা সীমিত হয়ে যাবে। এরপরে আরেকটা সাজিব আমি একটু এই জায়গায় তোমাকে থামাই, কারণ ট্যুরিজমটা যে ইটালিতে, বিশেষ করে ইটালি রোম, ইটালি ফ্লোরেন্স, এগুলো হচ্ছে পৃথিবীর সব মানে একেবারে সেন্টার অফ মানে অ্যাট্রাকশন, মানুষ যায়। এবং ট্যুরিজমটা যেমন পিলো যেটা বলছিল যে ওয়াহিদ চৌধুরী, যে জার্মানিও মানুষ কিন্তু ঘুরতে পছন্দ করে, সামারটা খুব এনজয় করে, এবং এটা কিন্তু আছে। ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা পুরো পৃথিবীতে একটা কলাপস করবে। তা আমরা এই স্টেজে আমরা একটু সেকেন্ড রাউন্ডে আলোচনার মধ্যে আসবো। আর সাজিমের কিছু প্রশ্ন অলরেডি চলে আসছে এখানে প্রচুর শহীদের জন্য। আমরা ফার্স্ট রাউন্ডটা এখানে একটু এন্ড আপ করি, পরে আর একটু যখন আসবো তখন যদি রিলেভেন্ট কিছু থাকে তোমরা এগুলো প্রেজেন্ট করবে এখানে। আমি এই ক্ষেত্রে যেটা বলবো, অলরেডি আমাদের কাছে প্রায় মানে মোর দেন 60 কমেন্টস আসছে এবং প্রশ্ন আসছে। তো আমি মানে দর্শক যারা দেখছে, অনেকে আসছেন যাচ্ছে, টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা সবসময় দেখা হয় না, পরে দেখে নেবেন এরকম আর কি। তো আমি দর্শকদেরকে 2টা পয়েন্ট এখানে জানাতে চাই। নাম্বার 1, সেটা হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আসছে তার কিছু প্রশ্ন আমি এখানে প্রেজেন্ট করবো যেগুলো রিলেভেন্ট, যেটা আমাদের আলোচনাটাকে বোঝাবুঝির ক্ষেত্রে হেল্প করবে। আর কিছু ইন্ডিভিজুয়াল প্রশ্ন আসছে যেগুলো আমি আশা করব যে আমাদের যে প্যানেলিস্টরা এখানে আছে
তারা ইন্ডিভিজুয়াল এগুলো রেসপন্ড করবে। বিবর্ত পাঠচক্রের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে একটা ইন্ডিভিজুয়াল রেসপন্স করার অপশন আছে। সুতরাং সব প্রশ্ন 60 প্রশ্ন এখানে আসলে আরো 2 ঘন্টা সেমিনার করতে হবে। আমরা সাধারণত 1.5 ঘন্টা এর মধ্যে বা 1 ঘন্টা 40-45 মিনিটে শেষ করার চেষ্টা করি। আমি শহীদের কাছে যাব, কারণ শহীদের আমরা এন্ডিংটা শুনতে পারি নাই। তার আগে আমি প্রথম রাউন্ড শেষ করার পরে আমি একটা মানে বিবর্ত পাঠচক্রের পক্ষ থেকে আজকের সেমিনারের পক্ষ থেকে আমাদের জাতীয় অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যারের যে উনি যে আমাদেরকে ত্যাগ করেন আজকে না ফেরার দেশে চলে গেছে, সেজন্য আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, গভীর সমবেদনা জানাচ্ছি এবং ওনার পরিবারের প্রতি, ওনার স্বজনদের প্রতি আমাদের এক ধরনের সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার রুহের মাগফিরাত কামনা করছি আজকের এই সেশন থেকে। তো আমি শহীদের কাছে একটু যাব। এখানে শহীদ আলোচনা যেখানে মানে তুমি অফ হয়ে গিয়েছে কারণ যে কোনো কারণে হোক, প্রযুক্তিগত সমস্যা আমাদের একটা বড় সমস্যা হয়ে মানে যায়। তো এখন ওই ওয়াহেদ চৌধুরী একটু দুষ্টমি করছিল মেড ইন চাইনিজ কিনা এটা নিয়ে। এখন আমি একটু বলবো যে শহীদ তুমি আমাদেরকে খুবই সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে যাতে ফার্স্ট রাউন্ড আমরা ক্লোজ করতে পারি আমাদেরকে জানাও যে ওহানের অলরেডি আবার নতুন করে সংক্রমণ শুরু হয়েছে এবং আমরা এটাও শুনছি যে চাইনিজ গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ওহানের সব মানে রেসিডেন্টদেরকে মানে একেবারে কোভিড-19 একটা টেস্ট করাবে। এই ইস্যুটা একটু আমাদেরকে জানাবে, একজন প্রশ্নও করেছে। পাশাপাশি আমরা চীনের বর্তমান অবস্থা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি, খুবই সংক্ষেপে 2-3-4 মিনিটের মধ্যে। শহীদ। ওকে, ধন্যবাদ স্যার। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি নেটওয়ার্ক সমস্যার কারণে, কারণ আপনাদেরকে জানিয়ে রাখি যে সারা বিশ্বে যেসব সফটওয়্যার এবং সাইট ওপেন ঠিক তার বিকল্প প্রত্যেকটাই, যেমন গুগলের বিকল্প বাইদু, এরকম বিভিন্ন বিকল্প চাইনিজে চলে, যার ফলে ওই সফটওয়্যারগুলো আমরা ভিপিএন ছাড়া ইউজ করতে পারি না। তো স্যার আপনারা এখানে জসিম কিছু বলতে যাচ্ছিল, তুমি হাসছিলে, তুমি যদি কমেন্ট করতে চাও বলতে পারো। না, আমি স্যার এই পর্যায়ে ইন্টারাপ্ট করব না। আমি চাইনায় গিয়ে একবার এই সমস্যায় পড়েছিলাম, এইজন্য আমি আচ্ছা ঠিক আছে আমরা আচ্ছা ঠিক আছে শহীদ স্যার আপনার সাথেও যে কথা বলছি আমার ভিপিএন অন করে কথা বলতে হচ্ছে, যার ফলে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি আলোচনা যেখানে মানে যেখান থেকে আলোচনা করতে পারিনি ওইটুকু সংক্ষেপে বলবো। প্রথমে বলবো যে আমি যে বাসার মধ্যে আছি, ফ্ল্যাটটার মধ্যে আছি, এই ফ্ল্যাটে যখন এপিডেমিক সিচুয়েশন ছিল তখন দিনে 3টা করে টিম আসতো। ফার্স্ট আর্লি মর্নিং সকাল 8টার আগে আসতো একদল ডাক্তার, প্রায় 2জন নার্স সহ একজন ডাক্তার আসতো। তারা আমাদের অবস্থা টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে কিনা, মানে 37 ডিগ্রির উপরে হচ্ছে কিনা, 37.3 ধরা হয় টেম্পারেচার, যেটা আমাদের দেশের টেম্পারেচার প্রায় 100-এর কাছাকাছি এরকম হচ্ছে কিনা। ইভেন আপনাদের জানিয়ে রাখি যে প্রত্যেকটা ফ্ল্যাটে আপনার গভর্নমেন্ট থেকে থার্মোমিটার সাপ্লাই দেওয়া হয়েছিল এবং একটা চার্ট দেওয়া হয়েছে আমাকে, দিনে 3 বার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের টেম্পারেচার মাপতে হয়েছে। এবং এর কিছুক্ষণ পরে দুপুরের আগে আসতো হচ্ছে কমিউনিটি টিম, যারা কমিউনিটি ভলান্টিয়ার, তারা আসতো যে আমরা ফ্যামিলি মেম্বার, যেমন আমি, আমার ওয়াইফ এবং বেবি আছে, যে আমরা 3জনই আছি কিনা, অতিরিক্ত কেউ আছে কিনা, কিংবা কোনো পেট অ্যানিম্যাল আছে কিনা। তারপরে আপনার এছাড়াও বিকেলে আরেকটা টিম আসতো, যেটা হচ্ছে পুলিশ থেকে আসতো, যে আমরা সারাদিনে বের হয়েছিলাম কিনা। ইভেন ধরেন যে বিল্ডিং থেকে বের হতে হলেও আমাদের একটা বাসার থেকে যে কোনো একজন 5 দিনে একবার বের হতে পারতো। তো এই ধরনের, আমি এটা বললাম এই জন্য যে এই ধরনের ব্যবস্থা তারা নিয়েছে এবং প্রত্যেকটা মানুষ সেটা মেনে চলেছে। আর এমনিতে আপনারা জানেন যে চায়নার যে জনগণ, মানে মাস পিপল যারা, তারা গভর্নমেন্টকে খুব অবি করে। গভর্নমেন্ট যা বলে সেটা চোখ বন্ধ করে তারা বিশ্বাস করে এবং মেনে চলে। মানে এটা আপনি ধরেন 99% মানুষজনই এটা করে, যার ফলে গভর্নমেন্ট থেকে প্রতিদিন আমাদের সকালে একটা করে মেসেজ আসতো মোবাইলে, আজকে আমার কি করতে হবে, কিভাবে আমি ভালো থাকতে পারবো, প্রত্যেক দিনই মেসেজ আসতো। সেই মেসেজ অনুযায়ী লোকজন মেনে চলতো এবং কেউ ভয় পাওয়া যে জিনিসটা সেটা করেনি। এবং প্লাস হচ্ছে যে কেউ যে কোনো ধরনের সিমটম দেখা গেলে আমাদের সরাসরি হটলাইন আছে, ওখানে কন্ট্যাক্ট করলে
হসপিটাল থেকে এসে হসপিটালে সরাসরি নিয়ে যেত চেক করার জন্য এবং 14 দিন আলাদা রাখার জন্য। বিশ্বের অন্যান্য দেশে বর্তমানে আমরা যেমন দেখতেছি যে কিছু সংখ্যক মানুষকে হসপিটালে চিকিৎসা দিচ্ছে আর বেশিরভাগ হচ্ছে বাসার ভিতরে চিকিৎসা নিচ্ছে, কিন্তু চায়নার ক্ষেত্রে টোটালি ভিন্ন ছিল যে আপনার যারাই এফেক্টেড কিংবা সাসপেক্টেড সবাইকে আপনার সরাসরি আলাদা করে ফেলছে, মানে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে এই এপিডেমিক সিচুয়েশনটা মানে দ্রুত স্প্রেড করতে পারেনি। এবং ইভেন সাথে সাথে আপনারা জানেন যে চায়নার 50% উপরে লোকজন বাসায় রান্না করে না, তারা রেস্টুরেন্টে খায় অল টাইম, প্লাস রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিলে 5 মিনিটের মধ্যে খাবার চলে আসে, যার ফলে সব রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আপনার অনলাইন সার্ভিসগুলো চালু ছিল। আমার সুপার শপে কোনো জিনিস লাগবে কিংবা যে কোনো জিনিসের জসিম একটা কিছু বলতে চাচ্ছে। জসিম। জি স্যার। ধন্যবাদ। আমি আসলে ভাইয়ের সঙ্গে আলোচনায় হস্তক্ষেপ করার জন্য নয়, আমার মনে হয়েছে সামগ্রিক আলোচনায় এই জায়গায় আমার একটু ফ্লো না নিলেই হচ্ছে না। আমরা শুরু থেকে যখন চায়নাতে জিনিসটা যখন শুরু হলো, শহীদ ভাই আপনি কথা বলতে পারবেন, আমি আপনাকে আবার ছেড়ে দেবো। হ্যাঁ, না এই রাউন্ডে আমরা একটু পার্টিসিপেট, একটু কম্পারেটিভ এনগেজ করে হাত তুললে আমি ফ্লোর করে দেবো, প্লিজ। ওইটা যেটা হয়েছে শুরুর দিকে যখন চায়নাতে সমস্যাটা শুরু হলো, আমি দেখেছি আমেরিকান সহ পশ্চিমা মিডিয়া তারা বলতে চাইছিল চায়নার ওই ডাক্তারকে সরকার শাস্তি দেওয়ার কারণে এটা কন্ট্রোল করা যায়নি। অটোক্রেসি এটা একটা বড় সমস্যা। অটোক্রেসির কারণে ফ্রিডম অফ ইনফরমেশন নেই এবং ফ্রিডম অফ অপিনিয়ন নেই, যে কারণে মানুষ জানতে পারে না এবং এটা বড় সমস্যা হয়ে যায়, কন্ট্রোল করা যায় না। কিন্তু পরে দেখা গেল, আজ 3 মাস পরে এসে দেখা যাচ্ছে চায়নাই সবচেয়ে ম্যানেজমেন্টের সবচেয়ে ভালো উদাহরণ, সবচেয়ে দক্ষ ব্যবস্থাপনার উদাহরণ, আর এই পশ্চিমারা সব ল্যাঙ্গুয়েজিং ইন এ টোটাল chaos। আরে এই জিনিসটা আমার শাহিদ আলী ভাইয়ের আলোচনায় এসেছে যে এটা আমি বরিস জনসনের মুখেও শুনেছি 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে, যখন আপনার এই ডেইলি ব্রিফিং গুলো করতেন, যে আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা টু লিবারেল, আমরা জনগণকে বোঝাতে পারি না, জনগণকে ঘরে রাখতে পারি না। চাইনিজরা কিন্তু জনগণকে শুধু ঘরে রাখেন, দেখুন সেই সকাল বিকাল দুপুর এবং রাতে 3 বার করে জনগণের থাকা খাওয়ার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা এবং জনগণের সামগ্রিক ব্যবস্থাটা, আমার মনে হয় যে এই জিনিসটা, আমি এই জন্যই বলছি, আমি আর্ডেন্ট ফলোয়ার্স অফ জেরেমি করবিন। জেরেমি করবিন যেটা করেন ব্রিটেনে, বারবার তিনি এটা বলেন যে জনস্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, পরিবহন এবং সামগ্রিকভাবে যেগুলো রাষ্ট্রীয় সম্পদ, সেগুলো রাষ্ট্রায়নের মাধ্যমে, রাষ্ট্রায়ত্তকরণের মাধ্যমে কিন্তু জনসেবাটা বেশি দেওয়া সম্ভব। আমার মনে হয় কম্পারেটিভ পয়েন্ট থেকে আমি এখানে একটু করি যে এটা একটা দিক, ওয়ান ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি। অটোক্রেসির হয়তো কিছু জিনিস থাকতে পারে, কিন্তু আবার এইটা অনেক কিছুকে আবার মানে বন্ধ করে দেয়, হাত পা কেটে দেয়। তা আমরা ওই আলোচনাগুলো আরো একটু পরে করবো। তবে যেহেতু আমি মডারেট করছি, আমার মাথায় কাজ করছে আমি সবাইকে যেন সমান সময় দিতে পারি। সুতরাং কেউ যদি আলোচনা অংশ নিয়ে নেয়, তারপরে আরো সময় কিন্তু কমে যাবে। হ্যাঁ শহীদ। হ্যাঁ জি, জসিম ভাই আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বললেন সেটা আমি অস্বীকার করছি না, কারণ আমিও এখানে জানি যে আপনার এখানে যত ধরনের অফিস আছে, ইভেন ইউনিভার্সিটি থেকে শুরু করে সব ধরনের অফিসেই আপনার গভর্নমেন্টের একজন করে প্রতিনিধি আছে। আপনারা জানেন চায়নায় একটা সরকারই থাকে সবসময়, একটা পার্টি আছে চায়না কমিউনিস্ট। তো চায়না কমিউনিস্টের প্রতিনিধি প্রত্যেক জায়গায় আছে, কারণ হচ্ছে যেটা, যেমন আমার সুপারভাইজার হচ্ছে আপনার চায়না কমিউনিস্টের একজন মেম্বার। তো যার ফলে ওনার কাছ থেকে শুনি যে ওনারা মেইনলি হচ্ছে টার্গেট হচ্ছে যে আপনার নেগেটিভ জিনিসগুলো জনগণের কাছে প্রচার করতে চায় না। যার ফলে প্রথমেই যখন ওই ডক্টরটার নাম হচ্ছে লি ওয়েন লিয়াং, উনি যখন এটা আইডেন্টিফাই করে উনি মোস্ট প্রবলি কোনো একটা নিউজের সাথে চ্যাট করে ওটা জানাচ্ছিলেন, তো ওইটা তাকে সতর্ক করা হয়েছে এই জন্য যে চাইনিজরা হচ্ছে মেইনলি, আপনারা জানেন ওদের মেইন পেশাটা হচ্ছে বিজনেস। ওরা সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশের সাথে চায়নার বিজনেস, মানে ওদের প্রোডাক্ট সারা বিশ্বে আছে। তো দ্রুত যদি একটা নেগেটিভ নিউজ চলে যায়, যার ফলে ওদের বিজনেসে ক্ষতি হতে পারে, যে কারণে তাকে হয়তো বা স্টপ করে দেওয়া হয়েছিল। আমি জানি না কি জন্য স্টপ করে দেওয়া হয়েছিল, কিন্তু এত দ্রুত একটা
নিউজ, ওরা হয়তো বা প্রথমে মনে করেছিল যে নিজেরাই সেটা শহীদ, কি এই বলে, রাউন্ডে survive করতে পারবে। শহীদের জন্য আর 2 মিনিট আছে। জি স্যার। আর আমরা তো অনেকেরই অনেক প্রশ্নই চায়নার প্রতি, বিশেষ করে হচ্ছে আপনার মৃত্যুর সংখ্যা। তো আমি এটা নিয়ে দ্বিমত পোষণ করবো এই জন্য যে মৃত্যুর সংখ্যা যেটা দেওয়া হয়েছে, আমরা চায়নায় 3 বছর থেকে আমার মন থেকে আমি বিশ্বাস করি যে এটা রিয়েল ডেটাই দেওয়া হয়েছে। কেননা চায়নায় এই যে লোক সংখ্যা 4,000-এর উপরে মানুষ মারা গেছে, এটা চায়নার জন্য বিশাল কিছু, যে এত লোক মারা গেছে। অন্য দেশের জন্য কিরকম আমি জানি না। তো এই সংখ্যাটা আমার কাছে মনে হয়েছে সঠিক, কারণ যে পরিমাণ ব্যবস্থা তারা নিয়েছে, এবং মৃত্যুর সংখ্যা লুকানোর আসলে আমার মনে হয় না এত বেশি সুযোগ আছে যে 50,000 মারা গেছে সেখানে প্রকাশ করবে 5,000, এটা সম্ভব না আসলে। আর এখানে চায়নার প্রত্যেকটা লোকের একটা আইডিয়া আছে, যে যার ফলে লুকানো কোনোভাবেই সম্ভব না। তো তারপরেও সঠিক সংখ্যা, যেহেতু আমরাও ঘরের ভিতরে ছিলাম, সব জানি না, মাঝে মাঝে একটু 2-1 দিন বের হয়েছি, তাতে বাইরের অবস্থা একটু দেখেছি। এছাড়া এত বেশি ডিপলি হয়তো বা নিউজ আমিও দিতে পারবো না, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আর কি। আচ্ছা, শহীদকে ধন্যবাদ। আমি দেখলাম যে আমাদের ওয়াহিদ চৌধুরী কিছু বলতে চাচ্ছে, হ্যান্ড রেজ করেছে ওয়াহিদ চৌধুরী। ধন্যবাদ স্যার আমার আপনাকে। হ্যাঁ হ্যাঁ অ্যাজ এ বায়োলজিস্ট আমি কিছু বায়োলজির অ্যাসপেক্টস শেয়ার করতে হ্যাঁ, প্লিজ প্লিজ। যেটা আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট, সেটা হচ্ছে প্রথম হচ্ছে করোনা, যে নোবেল করোনা যেটা আসছে সেটা অনেকগুলো নাম পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। প্রথমে এটা উহান করোনা বলা হইতো, পরে চায়না করোনা বলা হইতো, পরে অ্যান করোনা বা নোবেল করোনা, শেষ পর্যন্ত দাঁড়াইছে কোভিড-19 এটা। সো এটার অরিজিন নিয়ে যে কন্ট্রোভার্সি গুলো আছে, যেগুলো এখন পুরোপুরি পলিটিক্যাল আসপেক্টে চলে গেছে। ইভেন অস্ট্রেলিয়া দেখলাম সেদিন ট্রাম্প প্রশাসন বা ইউএসএ যে ক্লেম সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা স্টেটমেন্ট দিচ্ছে। তো ইভেন উহানে যে একটা ভাইরাস ল্যাব আছে, যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিনাউন্ড ল্যাব বলা যায় আর কি, ভাইরাস ল্যাব, সারা পৃথিবীতে হয়তো এরকম হাতে গোনা ল্যাব আছে যেগুলোতে লেভেল 4 সিকিউরিটি মেনটেন করা হয়, বায়োলজিক্যাল বড় বড় ভাইরাসগুলো ওখানে স্টোর করা হয়। যেমন আপনারা জানেন চিকেন পক্স বা এগুলো আমাদের পৃথিবী থেকে এখন বিলুপ্ত বলা হয়, কিন্তু ওইসব ল্যাবে এই ভাইরাসগুলো স্ট্রেনগুলো স্টোর করা হয়। ইনফ্যাক্ট এটা বিলিভ করে যে সায়েন্টিফিক কখনো যদি আবার লাগে, আমাদের কোনো কারণে যদি অ্যানথ্রাক্স ভাইরাসের আবার প্রয়োজন হয়, কোনো কারণে যদি আমাদের মার্স ভাইরাসের প্রয়োজন হয়, তাহলে আমরা তাদের আবার এটা রিপ্রোডিউস করতে পারি, এই জন্য স্টোর করা হয়। তো এগুলো অনেক অনেক হাইটেক ল্যাব। তো অনেকের ধারণা ওখান থেকে এটা প্রডিউস হয়েছে, কিন্তু এটার কাউন্টারে আমরা সায়েন্স কমিউনিটি আমরা যেটা এখন পর্যন্ত বিশ্বাস করি আর কি, যে কোভিড-19টা কোনোভাবেই আমাদের হাতে যত তথ্য আছে বা আমাদের হাতে যে প্রযুক্তি আছে, সে প্রযুক্তি দিয়ে এই ধরনের একটা ভাইরাস ডিজাইন করা এখন পর্যন্ত সায়েন্টিফিক কমিউনিটির পক্ষে সম্ভব না। দ্বিতীয় তার অর্থ দাঁড়াচ্ছে যে একটা অ্যাকুইজিশন যে চীনের বিরুদ্ধে, চীনের উহানের কোনো একটা ল্যাবে এটা তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছিল, এটা আসলে এখানে একটা ট্রাম্প মেড অ্যাকুইজিশন, এটার কোনো সায়েন্টিফিক কোনো বেস বা ভ্যালিডেশন নাই। আমাদের সায়েন্টিস্ট পক্ষ থেকে আমরা ভ্যালিডেশন করতে পারি না। ওকে। আর সেকেন্ড হচ্ছে আপনারা কিছুদিন আগে দি গার্ডিয়ান এবং ফ্রান্সের কিছু পত্রিকার খবর যদি দেখেন, আমি পত্রিকার নাম বলতে পারছি না, 27 সেপ্টেম্বর 2019, মানে 27 সেপ্টেম্বর প্রথম কোভিড-19 এর রোগী কিন্তু শনাক্ত করা হয় ফ্রান্সে, নট ইন চায়না। সো এই জায়গায় একটা নতুন কন্ট্রোভার্সি তো রয়েছে, এবং এই একজন ফ্রেঞ্চ ডক্টর ও অলরেডি তাদের যে ডাটাবেস, সেই ডাটাবেস থেকে সে দেখাইছে যে একই সিমটমে রোগী আসছিল, এবং তা ওই ভদ্রলোক এবং তার ফ্যামিলি মেম্বার 3 জন সহ অ্যাফেক্টেড হয়েছিল। তখন তারা ঠিকভাবে এটাকে বুঝতে পারে না যে এটা কোভিড বা করোনা টাইপ, বা এটার জন্য এটা যে একটা প্যান্ডেমিক বা এপিডেমিক হবে সেভাবে তারা এটা ট্রেস করে নেয়। বাট পরবর্তীতে দেখেন যখন চায়নায় যখন এটা ফার্স্ট ব্লুম আউট করে, অনেক বেশি আউটব্রেক করে, তখন এই রিসেন্ট তারা এই ধরনের সিমটম মিলিয়ে ফ্রান্স থেকে ক্লেম করলো যে প্রথম, যেটাকে আমরা পেশেন্ট জিরো বলি আর কি, পেশেন্ট জিরো মানে ফার্স্ট যে ডিটেক্টেড পেশেন্ট, এই স্ট্রেনের প্রথম ডিটেক্টেড পেশেন্ট যেটাকে বলা হয়। এটা আবার ব্রিটেনের একজন সম্ভবত ওই ফ্রান্সের ওই ডক্টরের সাথে ব্রিটেনের ওই ডক্টর অথরে কাজ করেন বা এই ধরনের লিঙ্ক আছে।
দুজনে এটা এগ্রি করেছেন। ব্রিটেনের ডক্টর এটাকে সাপোর্ট করেছেন ফ্রান্সের যে ক্লেমটা। তো এই কারণে এটা নতুন করে আমরা আবার আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের মানুষরা আমরা আবার নতুন করে ফ্রান্সের দিকে নজর দিচ্ছি, বা ফ্রান্স থেকে ওই তথ্যপত্র কালেক্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে যে অরিজিনটা আসলে কোন জায়গায়। কারণ কারণ আমরা যেটা ইয়া বানাচ্ছি, ভ্যাকসিন যেটা ডিজাইন করেছে, ভ্যাকসিন ডিজাইনের ক্ষেত্রে পেশেন্ট জিরো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, গ্রাউন্ড পেশেন্টের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা পাইলে আমাদের পাইলে মনে করেন বিজ্ঞান একটা অনেক ডিসিশন আসলে। এটা একটা বায়োলজিক্যাল অ্যাসপেক্ট থেকে আমরা একটা বলার চাইছিলাম। আর সেকেন্ড আর্গুমেন্ট আমি বলবো যে পার্সোনাল হাইজিন। আমি জানি যে আমাদের গত 3 মাসে বাংলাদেশে যাদের সাথে ফোনে কথা বলছি সবাইকে আমি খালি পার্সোনাল আমি ওয়াহেদ, আমি এই জায়গায় একটু থামি, পরে আমরা আবার রাউন্ডে আসবো, বাংলাদেশ রিপিটেডলি আসবে। আমি এই আলোচনাটায় আমি কিছু প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথমে জসিমের কাছে বেশ কিছু প্রশ্ন আসছে, আমি 2টা প্রশ্ন দিচ্ছি, কিন্তু উত্তর হবে খুবই সংক্ষেপে যাতে আমরা সময় কভার করতে পারি। একজন প্রশ্ন করেছে জসিম ভাই, মানে চিটা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি, এবং আরেকজন আমেরিকা থেকে জিজ্ঞেস করেছে জসিম ভাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যে ভ্যাকসিন এক্সপেরিমেন্ট চলছিল সেটার আপডেট কি? আমি এই প্রশ্নটা জসিমের কাছে রাখছি, সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করে দিচ্ছি। আমাদের একজন খুব পরিচিত লোক জসিমকে চেনে, জসিম মনে আছে নিশ্চয়ই, আমরা একটা দাওয়াত খেতে গিয়েছিলাম, ওখানে ওই হাসান, এখন উনি একটা চমৎকার বলেছে, বিএমই এবং ডেন্সলি পপুলেটেড এরিয়া তুলনামূলকভাবে বেশি ইম্প্যাক্টেড বাই কোভিড-19। এটার সাথে তুমি একমত কিনা? স্যার, প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে ভ্যাকসিনের আপডেট কি? ভ্যাকসিনের আপডেট এক্ষেত্রে স্যার আমি যেটা জানি, ব্রিটেনের আমার বাচ্চাদের নিয়ে যে আমার হসপিটালে যেতে হয়, বিশেষ করে আমার 2টো বাচ্চারই মেডিকেল কন্ডিশন আছে। আমি হাসপাতালে যাই, আমি আমার ডাক্তারের সাথে যখন কথা বলি, তারা যেটা বলেন সাধারণত সেটা হচ্ছে যে এরা কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর ক্ষেত্রে খুব বেশি এথিক্যাল এবং রিগোরাস প্রসেস মেনটেন করে। এবং এই জিনিসটা ভ্যাকসিনের বিষয়টা হচ্ছে বিবিসি আমি নিয়মিত ফলো করছিলাম, শুধু অক্সফোর্ড ইউনিভার্সিটি না, আরো বেশ কয়েকটি জায়গায় ব্রিটেনে প্রায় 8-10টা প্রতিষ্ঠান এই মুহূর্তে কাজ করছে ভ্যাকসিন নিয়ে। আমি যখন এপ্রিলের দিকে বিবিসি ফলো করছিলাম, তখনই আমি দেখেছি তারা বলছে অলরেডি আমরা ভ্যাকসিন করেছি, ব্রিটেন কিন্তু ভ্যাকসিন করেছে। তারা যেটা করছে সেটা হচ্ছে তারা প্রথমে এটাকে অ্যানিমাল টেস্টিং এ নিয়ে যায়, তারপর এটাকে অ্যানিমাল টেস্টিং সাকসেসফুল হলে হিউম্যান টেস্টিং এ আনবে, তারপর এটা ওষুধ প্রশাসনের অনুমোদন পেলে এটা আসবে। এবং সবসময় বিবিসি থেকে, যেহেতু এটা অনেকটা ব্রিটেনের রাষ্ট্রের মুখপাত্র, তারা অলওয়েজ বলে থাকে যে আগামী বছরের মাঝামাঝির আগ পর্যন্ত আসলে বাজারজাতকরণের মতো অবস্থায় ভ্যাকসিনটা আসবে না। সুতরাং এই সুযোগটা আমার মনে হয় ব্রিটেনের হেলথ সিস্টেম এটা নেবে না, অথবা আমেরিকানরা কি করবে আমি জানি না। ট্রাম্প একটু পাগলাটি টাইপের আছেন, উনি অনেক কিছুই করতে পারেন, এটা ওনার বিষয়। কিন্তু ব্রিটেনের যে স্ট্যান্ডার্ড, এথিক্যাল রিসার্চ স্ট্যান্ডার্ড এবং এথিক্যাল প্র্যাকটিসের যে রিগোরাসনেস, আমার মনে হয় না এখন ভ্যাকসিন তো এপ্রিল থেকেই তারা বলছে আমরা ভ্যাকসিন পেয়েছি, আমরা জাস্ট ট্রায়াল দিচ্ছি। অতএব এই ভ্যাকসিনগুলো বাজারজাত করে ব্যক্তি পর্যায়ে আস্তে আস্তে আমার মনে হয় আগামী এপ্রিল পর্যন্ত চলে আসবে। আর দ্বিতীয় বক্তা যে বক্তব্যটা বলেছেন সেটার সাথে আসলে আমার একমত হওয়া ছাড়া আর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। ধন্যবাদ। ওকে, এখন ওয়াহেদ এবং সাদাত আল সাজিবের কাছে প্রশ্ন, কোভিড পরবর্তী সময়ে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও বেকারত্বের প্রাদুর্ভাব নিয়ে কিছু বলবেন। অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং বেকারত্বের প্রাদুর্ভাব, ওয়াহিদ বলো একটু, তারপর সাজিব একটু বলবে, 2 মিনিট করে সময়। স্যার, আমি অর্থনৈতিক চ্যালেঞ্জ ও বেকারত্ব নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না, কারণ এই বিষয়ে আমি আসলে আচ্ছা সাজিব, তাহলে তুমি বা অন্য কেউ যুক্ত করতে পারে, জয়েন হতে পারে। সাজিব বলো। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমরা যারা কথা বলছি প্রত্যেকে তার নিজ যে দেশে আছে সেই দেশের অভিজ্ঞতার আলোকে বলছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে সরকার প্রথম দিকে যখন সিরিয়াস একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রত্যেক জনকে একেবারে যারা লেবার থেকে শুরু করে যারা এখন যারা আনএমপ্লয়েড আছে, প্রত্যেকজনকে 300 এর উপরে একটা তারা সাবসিডি দিয়েছে, মানে 300 এর উপরে দিয়েছে আগামী মাস 2 মাস যাতে চলতে পারে। কিন্তু এখানে আমি সবসময় ইটালিয়ান গভর্নমেন্টের পলিসির ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি দেখতে পাচ্ছি সব ক্ষেত্রে। যেমনটা বললাম যে অবৈধদেরকে বৈধতা দেওয়ার একটা সুযোগ হয়েছে, যদিও এটা প্রতি 12 বছর পর পর দেখা যায়, কিন্তু এরা গত 2012-তে দেখা গেছে
এটা এখন 2020-এর খুব দ্রুত 8 বছরের মধ্যেই তারা একটা সুযোগটা নিচ্ছে। তারা এই বলে দিচ্ছে যে এখন যারা সার্ভাইভ করে আছে এই সিরিয়াস ক্রাইসিসের মধ্যে, তাদেরকে এই সুযোগটা এক ধরনের গিফট আকারে দিচ্ছে। তাদেরকে বৈধতা আচ্ছা, কৃষি ক্ষেত্রে তার এই ডেভেলপমেন্টটা খুবই দরকার এবং এটার প্রোডাকশনটা এক্সট্রিম লেভেলে হওয়া দরকার, তখনই ইকোনমিক চ্যালেঞ্জটাকে মোকাবেলা করা যাবে। তারা Okay. এই বিষয়ে আমরা উত্তরগুলো খুব সংক্ষেপে নেব। ওয়াহিদ বলতে যাচ্ছেন, আমি তোমার সাথে তোমাকে আরেকটা প্রশ্ন যোগ করে দিই। আমি জানি জার্মানিতে আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স আছে এবং হ্যান্ডসাম অ্যালাউন্স নেয়, তো ওটাও এই কোভিড-19 এর কারণে অনেক মানুষ জবলেস হয়ে যাচ্ছে এবং আগে থেকে যারা আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স পাচ্ছিল সেখানে নতুন কোনো পার্সেন্টেজ যুক্ত হয়েছে কিনা, বা সরকার পক্ষ থেকে কোনো ধরনের প্রণোদনা প্যাকেজ, যেটাকে বলে স্টিমুলাস প্যাকেজ বলে, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে সামনে নিয়ে যাবে, এটা নিয়ে একটু বলো। তুমি যেটা বলতে যাচ্ছ তার সাথে আমার এই প্রশ্নটা। এটা আমি আগে একটু বলেছিলাম, হ্যাঁ সেরকম। যেমন আমার মার্চে আমার স্কলারশিপ শেষ, মার্চের 30 তারিখ আমার স্কলারশিপ শেষ। ওরা আমাকে এপ্রিলে একটা ইমিডিয়েট বেতন দিল, বলছে না তুমি এখন যেতে পারছো না। মেতেও বেতন দিল এবং এই জুন মাস থেকে তারা একটা অফিসিয়াল ফর্ম ফিল আপ করে তারা হয়তো জুনে আমাকে বেতন দিবে, কারণ যে লক আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট যেহেতু চলছে না। এইভাবে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির চাকরিগুলো, যারা আমার ফ্রেন্ডরা যারা কোম্পানিতে জব করে, অনেকের কোম্পানি থেকে ফুল স্যালারি দেয়, আবার অনেক কোম্পানি থেকে 65% স্যালারি দিচ্ছে আর 35% গভর্নমেন্ট থেকে দিচ্ছে। সো এই জিনিসটা জার্মানিতে অ্যাক্টিভেট আছে এবং শুধুমাত্র তাদের খবর আমি বলতে পারবো না, যারা ডেইলি কাজ করে তারা হয়তো জবলেস এই মুহূর্তে, কিন্তু সামহার তারা গভর্নমেন্ট থেকে কোনো না কোনো ওয়েতে তারা মানি ফ্লো পাচ্ছে, টু সার্ভাইভ করার জন্য মানি ফ্লো পাচ্ছে। ওকে, এবার আমি প্রশ্ন নিয়ে যাচ্ছি আমেরিকাতে। শাহেদের কাছে প্রশ্ন করেছে একজন, আমেরিকার রাজনীতি ডেমোক্রেটস এবং কংগ্রেস এই দুই ধারা মুখোমুখি অবস্থানে এখন, বিশেষ করে করোনা পরিস্থিতি হ্যান্ডেলিং করা নিয়ে কেন? শাহেদ ভাইয়ের কাছে প্রশ্ন, আমেরিকার পলিটিক্স নিয়ে শাহেদ খুব সংক্ষেপে। ডেমোক্রেট কংগ্রেস না, আমেরিকাতে বর্তমান ট্রাম্প হচ্ছে যে রিপাবলিকের, আর কংগ্রেস হচ্ছে যে আমাদের জাতীয় সংসদ যেরকম পার্লামেন্ট, কংগ্রেসের দুটি দল, ডেমোক্রেট এবং রিপাবলিক। তো গতকালকের শুক্রবারে বিল পাস হওয়ার কথা $3 ট্রিলিয়ন, যেটা স্টিমুলাস প্যাকেজ বিষয় নিয়ে। স্টিমুলার প্যাকেজ এখানে স্মল ইনভেস্টর, ফ্রন্টলাইনারদেরকে এক্সট্রা এই কোভিড-19 এর সময়ে হেল্প করা যায় কিনা, স্বাস্থ্য খাতে বিভিন্ন প্যাকেজের উপর স্টিমুলাস প্যাকেজটা নিয়ে আমি যদি প্রশ্নটাকে একটু রিফর্মুলেট করি, আসলে ডেমোক্রেট এবং ডেমোক্রেটের সাথে রিপাবলিকানদের যে একটা পলিটিক্যাল রাইভালরি আছে, যেমন রিসেন্টলি বারাক ওবামা ট্রাম্পকে সিরিয়াসলি ক্রিটিসাইজ করেছে। এই রাইভালরিটা আমাদের দুইটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে যে ধরনের ঐতিহাসিক যে এক ধরনের দ্বান্দ্বিক অবস্থান, কোভিড-19কে মানে কেন্দ্র করে এদের মধ্যে কি কোনো ধরনের মানে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, নাকি এরা সে এখন রাজনৈতিক বৈরিতা বজায় রেখেছে? এই হচ্ছে প্রশ্নটা, এরকম হবে খুব সংক্ষেপে। এই ক্ষেত্রে রাজনৈতিক বৈরিতা তো অবশ্যই আছে। ট্রাম্প হচ্ছে যে বলবো কি একরক্ষা, সেক্ষেত্রে সে যাই বলতে চায় তাই। ইভেন যে সিডিসির প্রধান যে ডক্টর ফাউসি প্রথম দিকে সব ব্রিফগুলো তাকে দিয়ে করাতো, মিনটাইম লকডাউন শিথিল করার জন্য যখন ট্রাম্প চাচ্ছে, সেক্ষেত্রে বলছে যদি লকডাউন শিথিল করে তাহলে এর পরিমাণ আরো বাড়বে, দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন তাকেও ফায়ার করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। সো ডেমোক্রেট সামনে নির্বাচন, এখন 2020 হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন নভেম্বরে হওয়ার কথা, নির্বাচনের একটা আছে সেক্ষেত্রে ট্রাম্পের একটা ভূমিকা, সে চাচ্ছে যে তার রাজনৈতিকভাবে যে ফায়দাটা নেওয়ার,
হ্যাঁ তার মানে আমি ধরে নিচ্ছি যে ট্রাম্প একাই মোটামুটি সবকিছু, ট্রাম্পের আশেপাশে যারা আছে তারা সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় আছে এই কোভিড-19 তারা। আমরা একটু আগাচ্ছি, বলা যেতে পারে। শহীদের কাছে যাচ্ছি। শহীদের জন্য দেখেছে শহীদ ভাই, আমি আপনাকে দেখছি, আমার সপরিবার আমরা প্রোগ্রাম দেখছি। শহীদ এত পপুলার আমি জানতাম না। বাকি সবার কথাই বলছে, কিন্তু শহীদের জন্য পার্টিকুলারলি বলছে যে শহীদের সপরিবার দেখছে শহীদের প্রোগ্রাম। শহীদের জন্য প্রশ্ন হচ্ছে যে চীনে অনেক মানুষ যারা কোভিড-19 বা করোনা ভাইরাস আক্রান্ত, সাসপেক্ট বা ইনফেক্টেড পাওয়া গেছে, তাদের গুলি করে মেরে ফেলা হয়েছে। এই ধরনের তথ্য কি আছে কিনা? না স্যার, এই ধরনের তথ্য আমি নাই বলে দৃঢ় চিত্তে বলবো যে নাই এই ধরনের তথ্য আসলে। কারণ আমরা শহীদকে দেখতে পাচ্ছি কোন না কোনোভাবে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে কিনা, সে খুব চীনের পক্ষে অবস্থান নিয়ে কথা বলছে। না, আমি এটা বলছি এই কারণে, না তার নিজের অভিজ্ঞতাটার ভেতর দেশে দেখেছে রাষ্ট্র কি করে এভরিডে লাইফকে কিভাবে সাপোর্ট করছে, যেভাবে কন্ট্রোল করছে, মনিটর করছে। ইটস এ ওয়ান্ডারফুল এক্সাম্পল ফর আদার কান্ট্রিজ। এট দ্য সেম টাইম নানান ধরনের এই কথা কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু আছে, এবং আমি নিজেও শুনেছি যে চীনে যখনই কোনো সাসপেক্ট পাওয়া গেছে তাকে মেরে ফেলা হয়েছে যাতে এটা বংশ বিস্তার না করে। তো শহীদের তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে কি, মানে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই? না স্যার, সেক্ষেত্রে তো উত্তর কোরিয়া সম্পর্কে আমরা শুনেছি। আচ্ছা শাহেদ, আমরা সম্ভব না আসলে যে মানুষ কেউ আক্রান্ত তাকে গুলি করে মেরে ফেলবে, কেউ জানবে না, এটা সম্ভব না আসলে স্যার। আচ্ছা, তার মানে শহীদের প্রশ্নটাকে দিচ্ছে না, মানে তাহলে শহীদের উত্তর হচ্ছে এই ধরনের কোনো ঘটনা। জসিম আলী মনে একটু অ্যাড করতে চাচ্ছে। জসিমের কাছে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, আমি সেটা দিয়ে আসি, তাহলে এটা এই শহীদের উত্তরটা দিয়ে তারপর জসিম আলীর একটা প্রশ্ন আছে জসিম আলীর কাছে, এবং ওই যে শাহেদের কাছে একই রকম ছিল। জসিমের কাছে প্রশ্ন হচ্ছে বর্তমান অবস্থার সাথে হাউস অফ লর্ডস এর কোনো সম্পর্ক আছে কি? ধন্যবাদ স্যার। আমি প্রশ্নটা যিনি করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি এতক্ষণ ধরে বারবার করে হাত তুলছিলাম যে জিনিসটা নিয়ে। আমি মূলত রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আসলে আমি যখন আমার আলোচনাটা করছিলাম তখন আমি তিনটা দিক নিয়ে কথা বলেছি, যে এটা একটা হেলথ ক্রাইসিস, এটা একটা ইকোনমিক ক্রাইসিস, এটা একটা সোশ্যাল ক্রাইসিস। যে জিনিসটা আমি বলিনি সেটা হচ্ছে এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস। কিভাবে? হ্যাঁ, শাহেদ ভাইয়ের আলোচনা ক্ষেত্রে, শাহেদ আলী ভাইয়ের আলোচনার সূত্র ধরে আমি এটা বলবো, এটা বলার জন্য বারবার হাত তুলছিলাম। আমার মনে হয় বিশ্বে দেখেন ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থা সেটা পরীক্ষিত হয়েছে। ইতালির স্বাস্থ্য ব্যবস্থা, পুরো ইউরোপের ভিতরে ইতালি গর্ব করতো যে আমাদের হেলথ সিস্টেম সবচেয়ে ভালো, আমাদের মেডিকেল ফেসিলিটিস সবচেয়ে ভালো। তারা ধুলিতে লুটিয়ে গেছে। এবং জার্মানি খুব তাদের সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটা ওয়াহেদ ভাই যেভাবে বললেন, আমিও একটা খবর রাখি, তারা খুবই ভালো পুরো ইউরোপের ভিতরে। তাদেরও কিন্তু অবস্থা টালমাটাল। আপনি দেখবেন অর্থনৈতিক ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা অনেকেরই ভেঙে পড়েছে, কিন্তু আমার মনে হয় আমেরিকার মতো করে রাজনৈতিক ব্যবস্থা কারো ভেঙে পড়েছে। এটা 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 খুব এটা আসলে খুব ন্যাক্কারজনক হয়েছে। কারণ আমি যে ধরে নিচ্ছি যে জসিমের মানে রিমার্কস থেকে আমি এটা ধরে নিচ্ছি যে শুধু আমেরিকায় না, সারা পৃথিবীতে মানে কোভিড-19 সিচুয়েশনটা স্টেট কিভাবে এটাকে অ্যাড্রেস করছে, স্টেট কিভাবে এটাকে রেড্রেস করছে, তার ভিতর দিয়ে আমরা আসলে একটা পলিটিক্যাল একটা এজেন্ডা হিসেবে নিতেই পারি। তবে এটার ভিতর দিয়ে সাজিব একটা কথা চমৎকার বলেছিল, সেটা হচ্ছে আমরা এই কোভিড-19 কিন্তু আমাদের অনেকেরই, বিশ্বের অনেক রাষ্ট্রের মানে চেহারাকে নতুন করে উন্মোচিত করেছে, যে অনেক গর্বকে একেবারে মাটির সাথে ধুলা মিশিয়ে দিয়েছে, অনেক মানে ন্যারেটিভস গুলোকে ডিসম্যান্টেল করে দিয়েছে, অনেক পপুলার যে গ্লোবাল ডিসকোর্স গুলো আছে সেগুলোকে ডিকনস্ট্রাক্ট করেছে। হ্যাঁ জসিম স্যার, আমি যেটা বলছিলাম, আমার পয়েন্টটা হচ্ছে, কারণ আমি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছি 2014 সাল থেকে 15 সাল পর্যন্ত, এবং আমি নিজে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের সাংবিধানিক আইন পড়িয়েছি এবং পড়ি, এখনো ব্রিটেনে পড়াশোনা করছি সাংবিধানিক আইনের উপরে। আমার কাছে মানে যুক্তরাষ্ট্রের অন্তত ক্ষমতার পৃথকীকরণ এবং দায়বদ্ধতার, জবাবদিহিতার যে কাঠামোটা পছন্দ নিয়েছে ট্রাম্পের এই প্রশাসনটা যে কাজটা করেছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ব্যবস্থার ভিত্তিমূলে আঘাত করে দিয়েছে। জসিম, আমরা ট্রাম্প নিয়ে ভবিষ্যতে বিবর্ত পাঠচক্র একটা সেমিনার করব। আমরা আপাতত আমি তোমাকে থামাচ্ছি। আমি আর দুইটা প্রশ্ন নিয়ে শেষ করব। বলে দিই স্যার। জি জি হ্যাঁ।
ওটা ভালো। হাউস অফ লর্ডস এর কোনো হাউস অফ লর্ডস একটা আপার চেম্বার, সেটা মূলত হাউস অফ কমন্স এর ভূমিকাকে রিভিউ করে, এটা মূলত গার্ডিয়ানশিপ রোল প্লে করে থাকে এবং এটা সরাসরি রাজনৈতিক প্রতিক্রিয়া বা ভূমিকা নেই, এটাই হচ্ছে। ওকে ওকে, আমার আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা যাবে, আমি দুইটা প্রশ্ন করে শেষ করব, কারণ আমরা 2 ঘন্টা সেশন করছি, ইটস ভেরি ইন্টারেক্টিভ, ভেরি লাইভলি, প্রচুর দর্শক আসছে এবং যাচ্ছে, আমি মোর দেন 70 কমেন্টস পেয়েছি, ইটস ভেরি ইন্টারেক্টিভ, এবং অনেকে দেখতে পারে, যেহেতু এটা রেকর্ডেড থাকে, এটা অনেকে দেখবে। আমি প্রশ্নগুলো করে আজকে সেশন শেষের দিকে যাব। এই প্রশ্নটা আবার আমার হচ্ছে জার্মানি এবং ইটালিতে যাচ্ছি আমি। জার্মানি এবং ইটালিতে প্রশ্নটা হচ্ছে এরকম যে সারা বিশ্ব আক্রান্ত হলো, কিন্তু ইউরোপের দেশগুলোতে মৃত্যু সংখ্যা আক্রান্তের এত বেশি কেন? মানে টোটাল সংখ্যা প্রায় 1.5 লাখের উপরে ইউরোপে মারা গেছে। প্রশ্নটা জার্মানি এবং ইটালি, আমি 2 জায়গা থেকে চাইবো 1 মিনিট করে উত্তর দেওয়ার টাইম থাকবে। ওয়াহেদ চৌধুরী। এত বড় একটা মৃত্যু মিছিলে আসলে জার্মানির কন্ট্রিবিউশন খুব কম। জার্মানির কন্ট্রিবিউশন খুব কম, কারণ বেশি মৃত্যু হয়েছে আমার যেটা 1 মিনিটে বলতে পারি, সেটা ইতালিতে বেশি মৃত্যু হয়েছে, প্রায় মোর দেন 50-60%, যেটা 88% যারা। এখানে সোশ্যাল ইন্টারাকশন একটা বিষয় কিরকম, ইতালিতে কিন্তু আমাদের দেশের মতোই বৃদ্ধ বাবা মারা কিন্তু সন্তান নাতিপুতির সাথে থাকেন, যেটা জার্মানিতে নাই। জার্মানিতে দে আর আইসোলেটেড। তো নাতিপুতির সাথে থাকার কারণে বৃদ্ধরা যেটা হচ্ছে, তারা র্যাপিড ইন্টারাকশনে পড়ে গেছে এবং তারা খুব তাড়াতাড়ি সংক্রমিত হয়ে এবং লোড নিতে পারে নাই, মারা গেছে। যে কারণে জার্মানিতে বিশাল সংখ্যক যে বৃদ্ধরা, সেটা বেঁচে গেছেন। স্পেনেও কিন্তু সেম। স্পেনে কিন্তু পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে বৃদ্ধ, যারা 60-70 যারা পেনশনে থাকেন। এই দুইটাতে, ইতালি এবং স্পেনের এই দুইটা রিলেশনের কারণে এদিকে বৃদ্ধরা বেশি মারা গেছে, যেটা জার্মানিতে নেই। এটা হচ্ছে মানে বিশেষ করে মৃত্যুর সংখ্যায় ইটালি, জার্মানি এবং ফ্রান্স, সরি ইটালি, জার্মানি এবং স্পেন। সাজিদ। ধন্যবাদ স্যার। আমি ওয়াহিদ ভাইয়ের সূত্র ধরে বলবো, এখানে এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম যে এখানে কেন এত বেশি মৃত্যুর সংখ্যাটা এত বেশি। এটা হচ্ছে আসলে আমাদের ইতালির আমি মাত্র 3 মাসের যে অভিজ্ঞতায় দেখলাম, যে তাদের পারিবারিক স্ট্রাকচারটা কিন্তু বাংলাদেশের বাঙালিদের অনেকটা বাঙালিদের মতো, কিন্তু সোসাইটিটা ওপেন। এখানে গ্র্যান্ডফাদার এদেরকে অনেক পরিবারের সাথে অনেক সংযুক্ত করে রাখা হয়, তার কারণে এটা হয়েছে। আমি আমার সমাজ একজন ছাত্র হিসেবে আমি বলবো এটা হচ্ছে অতিমাত্রার উদারনীতিবাদ এবং পুঁজিবাদের বিকাশের কারণে সারা বিশ্বে এই ধরনের একটা বড় ধরনের এই ক্রাইসিসের মতো পরিস্থিতি। যেমন ধরেন ওয়াহানটা হচ্ছে যে কমার্শিয়াল সিটি, এখান থেকে প্রচুর কাঁচামাল কিন্তু ইতালির ল্যাম্বার্ডো দেশের সবচেয়ে বেশি এফেক্টেড এরিয়া এখানে আছে। এই ল্যাম্বার্ডো এরিয়াতে চাইনিজের যে আসা যাওয়া, সেটাতে করে মানে ইতালিতে ছড়িয়ে পড়েছে, এবং সেই ব্যবসায়িক যে স্পটটা, সেন্টারটা, সেটাতে অতিমাত্রার মানে ওপেন মার্কেট ইকোনমির যে ধরনের আমরা দেখি, সেটার মধ্যে দিয়ে এই পুরো ইতালিতে এটা ছড়িয়ে গেছে। আর সেই ইগনোরেন্স তো আছেই, সরকারের পক্ষ থেকে অ্যারোগেন্স ইগনোরেন্স তো আছেই ছিল যে এটা এশিয়ান। আমি সাজিব তাহলে এখানে মোটামুটি আমরা হ্যাঁ 1 মিনিট হ্যাঁ বায়োলজিস্ট। হ্যাঁ, যেটা হচ্ছে ইতালিতে যে কোভিডের যে স্ট্রেনটা ইতালিতে স্প্রেড করছে, সেটা কিন্তু চাইনিজ উহানের স্ট্রেনের মতো না। বায়োলজিক্যালি যদি আপনারা এটা ইয়া করেন, টোটাল 4টা বা 6টা স্ট্রেন এখানে ডেভেলপ করছে। আবার অস্ট্রেলিয়াতে যেটা পাওয়া গেছে সেটা ইউএস এর সাথে রিলেটেড, নট রিলেটেড টু চায়না। চায়নারটা এবং স্পেনেরটা দে আর রিলেটেড। এই ধরনের প্রায় কম্পোজিশন পাওয়া গেছে, যে কারণে আসলে আমাদের ভ্যাকসিন প্রোডাকশনের জন্য আমাদের ডিলেটা বেশি হচ্ছে। জসিম আলী যেটা বললেন, জসিম আলী চৌধুরী যেটা বললেন, সেটা হচ্ছে পৃথিবীতে মোটামুটি এখন মোর দেন 30 গ্রুপস অফ সায়েন্টিফিক গ্রুপস দে আর ওয়ার্কিং বিহাইন্ড দ্য হুইল। তারা তবে ইউএসএ তে একটা খুব ভ্যাকসিনের দিকে আগে গেছে, অক্সফোর্ডের তো খুব আগে গেছে, এবং জার্মানিতে 3টা দেশে, এবং সুইডেন একটা, এই কয়েকগুলো অলরেডি কিন্তু হিউম্যান ট্রায়ালে চলে গেছে। তবে অক্সফোর্ডের তো বেশি নাম ছড়াই গেছে। এইটার একমাত্র কারণ হচ্ছে অক্সফোর্ডের যে প্রফেসর সারা, উনি কিন্তু অলরেডি ইবোলার ভ্যাকসিন করেছিল।
করেছেন। যে ওনার কারণে ওনার টিমটা রিনাউন্ড টিম, ওনারা আমাদের কাজ করেছে, কন্ট্রিবিউট করেছে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আমি শেষে চলে আসছি। শহীদের কাছে একটা প্রশ্ন করব এবং শাহেদের কাছে একটা প্রশ্ন, 1 মিনিট করে উত্তর দিতে হবে। শহীদের কাছে প্রশ্নটা হচ্ছে এরকম যে চীন পুরো পৃথিবীতে তাদের মার্কেট মানে বাজার ছড়িয়ে ছিটিয়ে ছিল, এই করোনার কারণে চীনের সে মার্কেট হারিয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু? ভালো প্রশ্ন। শহীদ, চীনের পক্ষ থেকে কোনো চিন্তা ভাবনা আছে? এখন তো চাইনিজ জিনিস আসলে চাইনিজের সাথে ভাইরাস আসবে এরকম চিন্তা করবে? ভেরি স্ট্রং প্রশ্ন। ধন্যবাদ স্যার। আপনারা জানেন যে চীনারা এমনিতেই হচ্ছে ব্যবসায়িক মাইন্ড, ওরা সবকিছুতেই ব্যবসা খুব ভালো জানে, যার ফলে আমার মনে হয় যে ওরা খুব দ্রুত এটার সাথে মানিয়ে নিতে পারবে, সার্ভাইভ করতে পারবে। কারণ ওরা এমনিতেও জানে যে ওদের প্রোডাক্ট ছাড়া বিশ্বের অনেক উন্নত কান্ট্রি আছে যারা অচল, ওদের প্রোডাক্ট তাদের নিতেই হবে, যার ফলে ওরা তার মানে আমি ধরে নিচ্ছি মানে বিশ্বের প্রয়োজনেই চীন বেঁচে যাবে, চীন নিজেকে বাঁচার জন্য তার যুদ্ধ করতে হবে না। আচ্ছা শাহেদ আলী, আমার এখানে যারা চাইনিজ ফ্রেন্ড আছে তাদের সাথে কথা বলে তাদের কনসেপ্টটা এরকমই যে বিশ্বের প্রয়োজনে আমাদেরকে বিশ্ব খুঁজবে। আচ্ছা শাহেদের কাছে প্রশ্ন একটা চমৎকার প্রশ্ন করেছে শাহেদ, 1 মিনিট উত্তর চাই। সেটা হচ্ছে অধিক বাঙালি মৃত্যুর কারণ কি বাঙালি নিজেরাই, নাকি মানে স্বাস্থ্য ব্যবস্থায় তাদের অবহেলা আছে তাদের প্রতি? প্রশ্নটা হচ্ছে এরকম, বাঙালিদের স্বভাবের কারণে মরেছে এরকম হচ্ছে প্রশ্ন, নাকি আসলে স্বাস্থ্য ব্যবস্থা অবহেলা ছিল? না, স্বাস্থ্যগত অবহেলা শোনা যায়নি। প্রথমে আমি বলবো নিজেদের একটু অসচেতনতা ছিল। সেক্ষেত্রে যেহেতু নিউ ইয়র্কে সবচেয়ে বেশি ইনফেক্টেড এবং জনসংখ্যাও বাঙালিদের ক্ষেত্রে নিউ ইয়র্কে প্রায় 4 লাখ। আর কালকে রিপোর্ট অনুযায়ী আজকে এখানে সকাল সেই মোতাবেক 257 জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। তো এখানে দেখা যায় ইভেন বাংলাদেশ সোসাইটির সভাপতি, এক্সিস্টিং সভাপতি, উনিও মারা গেছেন, যিনি এখানে খুব ওয়েল এস্টাবলিশ ছিল। তো সেক্ষেত্রে বলা যায় তাহলে আমি শাহেদের উত্তর ধরে নিচ্ছি, এটা মানে একেবারে রাষ্ট্রের কাছ থেকে বা যে ট্রিটমেন্ট, স্বাস্থ্য ব্যবস্থা যে ট্রিটমেন্ট, সেখানে বাঙালি বলে তার প্রতি কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা হয়নি, খানিকটা অসচেতনতা এবং নিজেদের কারণে খানিকটা। লাস্ট কোশ্চেন সবার কাছে, এই প্রশ্নটা আলোচনা করার জন্য খুব বেশি সময় আমাদের হাতে নাই, আমরা 2-3 মিনিট শেষ করব। একজন একটা প্রশ্ন করেছে কোভিড-19 এর ধর্মীয় কোনো পার্সপেক্টিভ আছে কিনা। এটা ইজ ভেরি চ্যালেঞ্জিং কোশ্চেন, এটা নিয়ে নানান ধরনের আলোচনা হতে পারে। আমি এই কোশ্চেনটা মানে জাস্ট যদি কেউ আলোচনা করতে চাই, জসিম আলী 1 মিনিট যদি কিছু বলতে চাই। স্যার এটার ধর্মীয় তাৎপর্য হচ্ছে, আমি এটাকে গভীরভাবে লক্ষ্য করেছি। বাংলাদেশে যদি দেখেন আপনি, আমরা বাংলাদেশে আলেম ওলামাদের একটা অংশকে চরমভাবে এটাকে অবজ্ঞা করতে দেখেছি, এবং তারা এটা এক ধরনের উগ্রতা থেকে দেখিয়েছেন যে এটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে যাবেন, আমাদের এটা ইয়ে করার দরকার নেই। কেউ কেউ এটা বলেছেন যে অন্য ধর্মীদের জন্য, আমাদের জন্য নয়। এই জিনিসটা আমি তখন একটা বুঝ পেতে চেষ্টা করছিলাম যে দেশের মানুষ হয়তো কম শিক্ষিত মানুষকে এভাবে বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু আমি একই জিনিস দেখলাম বিজেপি করেছে ভারতে, যে গোমূত্র সভা পান করার সভা কন্টিনিউসলি তারা আয়োজন করে গেছে। একই জিনিস কদিন আগে আমি দেখেছি ব্রিটেনের চার্চে, আমেরিকার চার্চে। এগুলো কিন্তু অশিক্ষিত মানুষ নয়, ধর্মীয় উন্মাদনা এবং কিভাবে মানুষকে কাজে লাগানো হয় সেটা আমি দেখেছি। এবং সর্বশেষ নিউ ইয়র্কের মেয়র, মনে হয় ওনার নাম কি, যে একজন ধর্মীয় ইহুদিদের একজন রাবি মারা যাওয়ার পর তারা সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে একেবারে লকডাউন থেকে বেরিয়ে রাস্তায় নেমে যায়। সুতরাং আমার মনে হয়েছে যে ধর্মীয় ক্লারিক সম্প্রদায়, সে হোক মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জিউস, হুএভার, তারা কেন জানি বিজ্ঞানের বিরুদ্ধে বারবার নিয়ে মানুষকে। আমি এটা এই আলোচনায় আমি যেটা বলবো শুধু সেটা কোভিড না, তুমি যেই সেকশনটার কথা বলছো, বিভিন্ন ওয়ার্ল্ড রিলিজিয়ন বলে আমরা যাদেরকে বুঝি, তাদের মধ্যে একটা সেকশন তো আছেই যে কোনো ইস্যু আসলেই সেটাকে একটু সেন্সিটাইজ করা, একটু ধর্মীয় সেন্সিটিভিটি ডেভেলপ করা, এগুলো আছে। তো কোভিড-19 এর ধর্মীয় পার্সপেক্টিভ কি আছে এই আলোচনা করতে চাইলে করা যায়, কিন্তু আমরা আর এদিকে যাচ্ছি না। আমি শেষ করব আমাদের, সাজিদ 1 মিনিট। আমি জসিম ভাইয়ের কথার একটু আংশিক দ্বিমত করবো। প্রথম দিকে যে কোভিড-19 নিয়ে আমাদের বাংলাদেশের বলি যে হুজুররা যে পরিমাণ বলেছে, সেই ধরনের দিক থেকে এটা কোনো কিছু না। আমরা
ইমানি শক্তি দিয়ে এটাকে প্রতিহত করবে, কিন্তু অধ্যায়ক্রমে ক্রমাগতভাবে হুজুররাও কিন্তু বিজ্ঞান এবং ধর্মের সাথে যুক্তিকতা তৈরি করেছে। তারা বলার চেষ্টা করছে যে এটাকে মোকাবেলা বিজ্ঞান ঠিক আছে, ধর্মীয় নানান ধরনের নিয়মকানুনের মধ্যে দিয়ে কবিতা হাদিসের মধ্যে দিয়ে এসছে, মহাবাড়িতে মহারে হলে সেখান থেকে বের না হওয়া বা সেখানে না যাওয়া, তো এই ধরনের মধ্যে দিয়ে মানুষকে সচেতনতাও করিয়েছে। অর্থাৎ বিজ্ঞান হ্যাঁ সাজিব, আমরা এখানে দেখবো সেটা হচ্ছে ওই জসিম আলী যে কথাটা বলেছে সেটা হচ্ছে একটা সেকশন, এটা সব ধর্মের মধ্যে আছে। এগুলো যারা এটাকে একটা মানে সেন্সিটিভিটিতে নিয়ে যায় এবং সেখান থেকে তারা এটাকে একটা নিজের মতো ব্যাখ্যা দান করে। আমরা ওই আলোচনায় রাখলাম এখানে, আমরা প্রায় 2 ঘন্টা 8টা থেকে বাংলাদেশ টাইম 10টা পর্যন্ত 2 ঘন্টা আলোচনা করলাম। অত্যন্ত লাইভলি আলোচনা হলো। আমি প্রথমত মানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো ওয়াহিদ চৌধুরী, শাহেদ আলী, জসিম আলী চৌধুরী, সাদাত সাজিব এবং শহীদুল ইসলাম আমার ডাকে আহ্বানে সাড়া দিয়ে 2 ঘন্টা মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য এবং বিবর্ত পাঠচক্রের যে মানে ইন্টারেক্টিভ যে স্পেস সেখানে যুক্ত হওয়ার জন্য। এবং এই যে আজকে যে লাইভ হলো, এই লাইভে প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে, প্রচুর মানুষ প্রশ্ন করেছে, ইন্টারেক্ট করেছে। এবং আরো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি এই লাইভ এই ভিডিওটা রেকর্ডেড হিসেবে থাকবে এবং এটা ইউটিউবে যাবে, এটা অনেকেই এই আলোচনা শুনবে, জানবে এবং একটা পার্সপেক্টিভ পাবে। আমি শেষ করব এভাবে করে, বিবর্ত পাঠচক্র সবসময় চেষ্টা করে একটা পার্সপেক্টিভ দেওয়ার জন্য। একটা বিষয় যখন আসে আমাদের জীবনে বা আমাদের সমাজে, সেটাকে নিয়ে আমাদের কিছু পপুলার ন্যারেটিভস তৈরি হয় এবং সেগুলো মেডিয়েটেড হয়ে আসে। অর্থাৎ সংবাদপত্র এবং টেলিভিশনের যে টক শো বা সংবাদ মাধ্যম, এর ভিতর দিয়ে যে তথ্যগুলো আসলে উৎপাদিত হয় এবং যে তথ্যগুলো বিতরণ করা হয়, তার ভেতর দিয়ে সমাজে যে ডিসকোর্স তৈরি করা হয়, সেই পপুলার যে ডিসকোর্সগুলোকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দেয়া এবং সেই ডিসকোর্সের সাথে ক্রিটিক্যালি এঙ্গেজ হওয়া, বিবর্ত পাঠচক্র এটা হচ্ছে দার্শনিক একটা অ্যাক্টিভিজম। সেরকম জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করেছি যে কোভিড-19টা বিশ্বব্যাপী যেভাবে একটা প্যান্ডেমিক আকারে ছড়িয়ে পড়েছে, আমরা তার 5টা কেস আজকে প্রেজেন্ট করেছি। আমরা হয়তো পরে সেশনটা করার চেষ্টা করব যেখানে স্পেন থাকবে, ফ্রান্স থাকবে, সম্প্রতি ল্যাটিন আমেরিকাতে ব্রাজিলে এটা কিন্তু স্প্রেড আপ হচ্ছে এবং আমরা আফ্রিকাতেও দেখছি এটা স্প্রেড আপ হচ্ছে। ফলে আমরা ল্যাটিন আমেরিকা, তারপর সাউদার্ন আফ্রিকা, আমরা এগুলোকে নিয়ে আমাদের নেক্সট সেশন করার চেষ্টা করব, যেখান থেকে আমরা আরো একটা পার্সপেক্টিভ পাবো, যেহেতু রেকর্ডেড থাকে এবং বিবর্ত পাঠ্যচক্রের যারা মেম্বার্স এবং যারা আমাদের সাথে ইনভলভ, এবং এটা যেহেতু পাবলিক ডোমেইন, সবাই একটা পুরো পৃথিবীর চেহারা পাবে। সাংবাদিকের যে প্রচারিত সংবাদের বাইরে এবং রাষ্ট্র কর্তৃক যে প্রদত্ত যে সংখ্যা, এর বাইরে একটা পার্সপেক্টিভ আমরা এর ভিতর দিয়ে পাবো। এটা হচ্ছে আমাদের একটা প্রথম জায়গা। আর আজকের আলোচনার ভিতর দিয়ে দর্শকদের জন্য আমার যেটা বলার থাকবে সেটা হচ্ছে কোভিড-19 হচ্ছে, আমরা যদি এটাকে একটা কেস হিসেবে নিই, পৃথিবীতে এরকম কেস অনেক সময় আসছে, এর আগেও আসছে। কিন্তু যেটা হয়েছে, এর আগে যখন আমরা দেখেছি মহামারীর একটা ইতিহাস আছে, তখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তো উন্নত ছিল না, আমাদের প্রযুক্তি এত উন্নত ছিল না, আমরা এটার সাথে মোকাবেলা করার মতো এরকম প্রযুক্তি আমাদের ছিল না, মেডিকেল সায়েন্স, বায়োমেডিসিন এত ডেভেলপ ছিল। কিন্তু আজকে আমাদের সবকিছুই আছে। আমাদের বায়োমেডিসিন অনেক ডেভেলপ করেছে, আমাদের টেকনোলজি অনেক ডেভেলপ করেছে, রাষ্ট্রের সক্ষমতা বেড়েছে, অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। তারপরও আমরা কোনো একটা জায়গায় যেন হেরে যাচ্ছি। আমরা যখনই মোকাবেলা করতে যাচ্ছি, আমরা যেন হেরে যাচ্ছি। এই হেরে যাওয়ার পেছনে কারণটা কি, সেটা গভীরভাবে উপলব্ধি করার প্রয়োজন আছে। সাথে আমি এটাও বলবো, এই কোভিড-19 আমাদের সামনে নতুন করে উপস্থাপন করছে বিশ্ব ব্যবস্থাকে, নতুন করে উপস্থাপন করছে যে পৃথিবীতে সেসব দেশে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে, যেসব দেশ নিজেদেরকে উন্নত বলে দাবি করছে, অর্থনৈতিকভাবে উন্নত বলে দাবি করছে, যাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত বলে দাবি করছে। তখন প্রশ্ন আসছে, তাহলে এত উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থাকার পরেও হাজারে হাজারে মানুষ মারা পড়ছে, কিন্তু রাষ্ট্র, মেডিকেল সায়েন্স সবকিছু কোনো একটা জায়গায় অসহায় হয়ে পড়ছে।
তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা আজকে আলোচনায় পেয়েছি এবং আমরা দেখছি যে ডিসপ্রপোর্শনেটলি সমাজে যারা অর্থনৈতিক বৈষম্যের শিকার, সামাজিক অসমতার শিকার যারা, এবং সমাজে যারা বর্ণবাদের শিকার, সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নিম্নবিত্তের মানুষ যাদেরকে আমরা বলি, তারা সবচেয়ে বেশি ভিকটিমস। কেন এই প্রশ্ন রাখলাম। এর মধ্য দিয়ে আজকের সেমিনার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।